ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। আপনাদের সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং বরাবরের মতো আমাদের সাথে আছেন একজন অতিথি এবং গুরু এতেশাম তো আমাদের সঙ্গে আছেনই, অবশ্যই আছেন। আজকে একটি বিশেষ দিন আমরা সবাই জানি এবং আমি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো একটি বিরতি নিয়ে নিচ্ছি। ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ। বিরতির পর সবাইকে আবারও স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। বিজয়ের মাসে আমি আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আরেক দফায় ভালোবাসা, আরেক দফায় শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন যাচ্ছে আজকে রেগুলার অনুষ্ঠানে। সময় চলে এসেছে সেই মানুষটিকে নিয়ে। আজকে কেন জানে মনে হচ্ছে যে ক্রাইম পেট্রোলের সার্থক ডেমনস্ট্রেশন হতে চলেছে ভালোবাসার বাংলাদেশে। এত থ্রিল, এত সাসপেন্স। আমার প্রডিউসার বারবারই বলছিল যে আপনি শুধু আজকে পাগল হয়ে যাবেন যে একটা মানুষের জীবনে কতখানি উত্থান পতন ঘটতে পারে, একটা মানুষের জীবন কতখানি রঙিন বা বৈচিত্র্যপূর্ণ হতে পারে। দেখা যাক, আমরা যেতে চাই সেই গল্পে। সরাসরি চলে যাচ্ছে আপনার কাছে। অনেক ভালোবাসা, দারুণ শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। আজকে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। বাংলাদেশ আজ জন্মের 50 বছর পূর্তি উদযাপন করছে। সেখানে আপনাকে আমরা নিয়ে এসেছি। কেমন অনুভূতি ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে এসে? যে অনেক সুন্দর। আমি আপনার কণ্ঠ তো অনেক সুন্দর। বিজয়ের মাস অনুযায়ী সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর আমি এখানে এসে অনেক ভালো লাগছে, বিশেষ করে আপনার পাশে বসে আছি, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি প্রতিনিয়ত শুনতাম, দেখতাম। পাশে আছে প্রিয়াঙ্কা আপু, আমি দেখতাম ওনার কণ্ঠ অনেক ভালো লাগতো। উনি যখন নাম্বার বলতো, লোক তো ঠিক আছে, যখন উনি নাম্বার বলতো ওনার প্রতিটা কথাই মনে হতো যে উনি কোনো কবিতা আবৃত্তি করতেছে আর কি। অনেক ভালো লাগতো আর কি। ওর ফেসবুক লাইভে ওর মুখে থেকে তাকিয়ে যখন কথাগুলো শুনতাম, তাকিয়ে না, আমি বিশেষ করে গল্প শুনতাম না, বিশেষ করে আপনার কথা আর প্রিয়াঙ্কাপুর কথাগুলো শুনতাম, ভালো লাগতো আর কি। যেটা সত্য, গল্প খুব কম শুনতাম, টেনে দেখা যায় তো ওই কথাগুলো শুনতাম, ভালো লাগতো আমার। ফ্ল্যাটারিং এর একটা আর্টিস্টিক পর্যায়ে গিয়ে গেছে। ওকে, কি নাম আপনার? জি, আমার নাম আহসান হাবিব, আমি রংপুর থেকে। নিকনেম কি? আহসান না হাবিব? আমার নিকনেম হাবিব। হাবিব, আরেক দফায় স্বাগত জানাচ্ছি। চলে যায় আপনার কাছে আপনার জীবনের গল্প শুনতে। একদম শুরু থেকেই শুরু করো। জি, আমি শুরু থেকেই শুরু করব। প্রথমে যেটা থেকে হয়, একটা রংপুরের শপিং কমপ্লেক্সে আর কি, আমি একজনকে দেখি। কি নাম কমপ্লেক্সে? আমিও টুকটাক রংপুর চিনি, বিদায় বলতেছি। রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের সামনেই। সেদিনটা একটু বৃষ্টি ছিল, 2019 সালে। ওকে। তো আমার সুপারে শপ আছে, এখন আপাতত নেই, ছিল। তো আমি বের হয়ে আমি দেখতে পাই মেয়েটাকে। তো দেখে আমি সেদিন ফার্স্ট টাইম দেখে আর কি, চুলগুলো কালার করা ছিল। তো আমি দেখে আর কি অনেকটা উদাস ভাবে তাকাই তার সঙ্গে, প্রথম দিনেই চাই কথা বলার চেষ্টা করতে। আর ওর পাশে দেখি আমার দোকানের পাশের এক দোকানের ছোট ভাই কথা বলতেছে। তো আমি ভাবলাম যে না, তাহলে তো একটু ভালো হয়, ওর কাছে জানা যাবে যে ও কে না কে। যাই হোক, আমি পরে বৃষ্টির কারণে চলে গেলাম। ও পাশেই দাঁড়াই ছিল, আমার বাইক ছোট ভাই স্টার্ট করে দাঁড়াই ছিল, আমি রেইনকোট পরা ছিলাম, চলে গেছি। তারপর থেকে আমি ওকে মনে মনে একটু খুঁজি আর কি, সেভাবে না, কিন্তু একটু মনে অনেকটাই আর কি জায়গা নিয়ে নিয়েছে, ভালো লাগছে, আমি অনেকটাই চিন্তার মধ্যে থাকে। চুলের কালারটা নাকি পুরো মেয়েটাই? না, পুরোটাই। আমি আপনাকে বুঝাইতে পারবো না, অনেকটাই। তো যেটা হয়ে যায়, বেশি দিন না, 3 থেকে 4 দিন, শুক্রবার ছিল, আমি রংপুর টাউন হলে একাই বসেছিলাম এখানে, খুব মন খারাপ ছিল। তো এই মেয়েটাই আমাকে এসে করছে যে ভাইয়া একটু হেল্প করবেন। 3 জন ছিল ওরা। সেই মেয়েটাই? হ্যাঁ। ও কতদিন পর? 3 দিন পর। ওর সঙ্গে ওর একটা ফ্রেন্ড ছিল, আর একটা যে ছেলে ছিল ওটা আমারই আবার এলাকার ছোট ভাই, পুলিশে জব করে। তো ওর হাত কেটে গেছে, এসে করছে ভাই ও হাত কেটে গেছে, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তো যদি একটু হেল্প করতেন কি, এনে দিতেন কিছু। তো আমার পকেটে আবার টেপ ছিল, সেফটি টেপ ছিল, আমি বের করে দিই। আমাকে অনেক ধন্যবাদ দিল, দিয়ে চলে গেল।
তো আমি তো মানে অবাক, আমি করছি এই খারাপ লাগার মুহূর্তে সেফটি টেপটা কি কোইন্সিডেন্টলি পকেটে ছিল নাকি রাখেন আপনি কখনো মানে রাখি, লাগে? বাইক চালাই তো অনেক আচ্ছা, পরে আচ্ছা, টরে ঠেলে গেলে, ঠেলে গেলে হ্যাঁ, যেমন লাগে। নিজের অথবা হ্যাঁ, পরের। হ্যাঁ, এজন্য 3টা ছিল আমার কাছে, আমি 3টাই দিয়ে দিই। তো ছোট ভাইয়ের ফ্রেন্ড, আমি আবার এখানে বেশি কিছু না বলে উঠে চলে যাই। তো তারপরে আমি আর কোনো যোগাযোগের কোনো ওই পাচ্ছি না, বেশ কিছুদিন হয়ে যাচ্ছে। মানে আমি তাকে, তার নামও জানি না, আমি মানে নামটা জানার চেষ্টা করিনি। কেন, পাশে যে ছোট ভাইটা সে আবার আমাকে অনেক রেসপেক্ট করে, দেখলেই সালাম দেয়, সম্মান দেয়। আমি কিভাবে তাকে বলবো যে কি হয় না হয়, এই লজ্জায় তাকে বলতে পারিনি। তো হুট করে একদিন আমি ফেসবুকে ইউজ করতেছি, তো ফেসবুকে ওর সামনে পিকটা শো চলে আসে, নাম দেখতে পারি তিশা আহমেদ। তো আমি সঙ্গে সঙ্গেই মানে ইয়া করি, দেখি যে প্রোফাইল লক করা। তখন ভিউ মানে করে তো পিকটা দেখা যাচ্ছে না, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে হাই SMS করি, দিয়ে আপু চিনতে পারছো? তো অনেক ভাব নিয়ে বলতেছে যে না, কেন, কে আপনি, কেন, কিভাবে চিনবো, এভাবে মানে একটু রাগান্বিত ভাবে কথা বলতেছে আর কি। আমি তখন বললাম, যখন ফুললি পরিচয় দিলাম যে এইভাবে যে টাউন হলে, যখন তখন ফুললি চিনতে পারলো যে আচ্ছা। যাক, এভাবে কথা বলতে বলতেই মানে এক পর্যায়ে মানে আমরা খুব বেশি দিন কথা বলিনি, 1 মাস, আমরা টোটালি 1 মাস কথা বলি। 1 মাস কথা বলে আমি ডিরেক্টলি ওকে বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন সে মানে পুরো অবাক, সে হচ্ছে মানে এভাবে বলতেছে যে আমি তো কখনো মানে এটা আশা করিনি আপনার কাছ থেকে। মানে আমি নিজে ভয় পেয়ে যাই যে এটা মানে কি বলবে বা কি হবে। তখন সে বলতেছে যে এটা আমি কখনো আশা করিনি যে একটা মানুষ কখনো ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিবে, আপনার মতো একটা ছেলে। মানে আমি তখন মানে নিজে থেকে একটু মানে মানে আমাকে সান্ত্বনা দিচ্ছে নাকি গালিগালাজ দিচ্ছে এটা বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছি না। হচ্ছে যে আমি সত্যি অবাক, যে আমি আমাকে অনেক ছেলে রিলেশনের মানে প্রপোজাল দিছে। মেয়েটা সুন্দর না? হ্যাঁ, অনেক, মানে চুলের বর্ণনা দিচ্ছেন, বাকিগুলো দিয়ে ফেলতে পারেন চাই। মানে সুন্দর বলতে কি মানে বলতে পারেন সুদর্শন, সুদর্শনা মানে সুদর্শন মানে অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত। হ্যাঁ, মানে অনেক ওভার স্মার্ট, মানে টোটালি মিলেই মানে অনেক সুন্দর। সে মানে আমার পছন্দের এই জন্য না, মানে টোটালি বাস্তবেই সুন্দর। যাই হোক, মানে আমি তাকে ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়ে দিই। সে আমাকে বলে দে, ভাইয়া দেখেন, একটা মানুষকে দেখে ভালো লাগলে দিয়ে বিয়ে করতে যাবেন, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু মানুষের পুরো ডিটেল জানতে হয়, একটা মানুষের সঙ্গে থাকতে গেলে কিছু জানতে হয়। তো সেটা আমাকে তখন বলে যে আপনি আমাকে কতটুকু চিনেন, আমার ব্যাপারে জানতে চান? তো আমি একটু মানে নিজের থেকে বলি যে না, জানার কিছু নেই, যে তোমার যা আছে আছে, আমি জানতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে আর কি তখন আমাকে একটা টেক্সট করে, মানে কোনো রিপ্লাই নেই। আমি অনেকক্ষণ ফোনটা হাতে নিয়ে আসছি, মানে কোনো SMS আসে না, অনেক বড় একটা SMS আসে। তো সেখানে লেখা ছিল যে ভাই দেখেন, আমার 2014 সালে ফার্স্ট টাইম লাভ ম্যারেজ করে এক জায়গায় বিয়ে হয়েছিল। এখানে 3 মাস, আমার 3 মাস যাবত সংসার ছিল। তো ওই ছেলে আমাকে অনেক টর্চারিং করতো, যাই হোক মানে এগুলো বললো, বলার পরে সে তাকে এখানে এসে ডিভোর্স দিয়ে দেয়। তো তারপরে সে পড়াশোনাটা কন্টিনিউ রাখে, পড়াশোনা করে, এখন সে ভালো আছে। তো সে এমন, তো মেয়েটার বিয়ে হয়েছিল, right? জি ওর নিকনেম কি তিশা? জি, ওর আর নাম, আপনি হাবিব? আমার নাম আহসান হাবিব, ওর ফুল নাম হচ্ছে জোনাকি আক্তার তিশা। ওকে, নিকনেম তিশা। জি, ওর আগে বিয়ে হয়েছিল, জি, 3 মাস সংসার ছিল। জি জি। ওকে, তারপর? তিশা বলতে গেলে কি, আমি যতটুকু জানি পরবর্তী জানতে পারি যে তিশা ওর নাম না, মানে ও নিজে থেকে একটু মানে রাখছে। ওর বাসায় যখন আমি যাই জানতে পারি যে ওর নাম হচ্ছে জোনাকি। ওকে, জোনাকি, আমরা তাহলে জোনাকি নামই ডাকি। হ্যাঁ জি, জোনাকি। তারপর? কিন্তু আমি ওকে তিশা নামে চিনতাম ফার্স্ট টাইম থেকে, তো ওই জন্য ওই নামটাই বারবার চলে আসে। তো সে তখন আমাকে SMS-টা পড়ার পরে আমি মানে আমি ভয় পাইনি। মানে আমার কথা কি হচ্ছে, লিখছিল টেক্সটে? টেক্সটে বলছে যে আমার তো বিয়ে হয়েছিল। ও এই কথা, হ্যাঁ, এই কথা বলছে 3 মাস যে সংসার ছিল। যে আপনি তো সুপার মার্কেটে ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনি হয়তো বা আমার মতো মেয়েকে এখন ইগনোর করবেন, এটা স্বাভাবিক। তো আমি তখন আমি আবার শর্ট SMS লেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভাবছি যে একটু বড় সড়ো করে আমি লিখবো আর কি। মানে আমি লিখতে শুরু করি।
তো আমি SMS লিখে আমি বলি, তখন মানে আমারও একটু পাঁচটা প্রবলেম ছিল, মানে ছিল বলতে রানিং ছিল, মানে একটা ঘটনা। সম্পর্কে ছিলেন তো? হ্যাঁ, মানে আপনার ভয়েসের কারণে আরো বেশি প্রেমে পড়তো নাকি মেয়েরা? ভয়েসের প্রশংসা এর আগে হয়নি এতেশাম বলার আগে? হ্যাঁ, এরকমটা হয়নি কখনো। যাই হোক, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ বলার জন্য। আগে একটা সম্পর্কে ছিলেন, তিশার সাথে কমিউনিকেশন চলছে, ও বলতেছে যে এই ঘটনাটা তো এখানেই। ওকে, আচ্ছা, মানে আমি তখন, ও যখন আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিল, আমি তো মানে রাত 2টা ছিল, আমি অনেক দূর থেকে আসছিলাম, বৃষ্টি সেই দিনও ছিল, মানে আমি বলে বোঝানোর মতন, আমি রাত্রে মানে উঠেই মানে সঙ্গে সঙ্গে একটা স্ট্যাটাস দিছিলাম যে আল্লাহ যদি মানে কাউকে দেয়, মানে হাজার চেয়েও কিছু পাওয়া যায় না, যদি আল্লাহ কাউকে দেয় মানে না চাইতেই দিয়ে দেয়, মানে এরকম একটা স্ট্যাটাস দিই। মানে ফেসবুকে রাত্রেই ঝড় উঠে যায় যে কি আমি কোনো মানে কোনো দৈত্য পাইলাম নাকি, বা অনেকে অনেক মানে ফানি টাইপের ইয়া করতেছিল আর কি। আমি তাও মানে অনেক আনন্দ, মানে আমি রাত্রে এমন ভাবে মানে চলাফেরা করতেছি, আমার মা পাশের রুম থেকে বুঝতে পাইছে যে কি ব্যাপারে এত রাত্রে আমার ছেলে আবার কি হলো, পাগল টাগল হইলো নাকি, হাসতেছি কেন। তারপর আমি যখন ওকে বলি, আমার ঘটনাটাকে ওকে বলার আগে আপনাদেরকে বা সবাইকে বলা প্রয়োজন, আমার ওর সঙ্গে মানে রিলেশন মানে হয়ে গেছে, কিন্তু আমার পাস্টে আমার বেবি, আমার বিয়ে হয়, আমার 2014 সালে আমি বিয়ে করি। আমার বিয়ে হয় আমার বাসা থেকে না, আমি নিজে থেকেও না, বিয়েটা হচ্ছে একটু অন্যরকম। মানে আমার চাচিকে আমি ছোট থেকে মা বলে সম্বোধন করি, খুব সম্মান করি, মানে ছোট থেকে বড় হয়েছি আমার চাচা চাচির বাসায়। মানে এমনটা বলতে পারেন যে আমার বাবা কোনো আমাকে অর্ডার করলো যেটা করতে হবে না, এটা সম্ভব না, কিন্তু আমার চাচি বলছে এটা, আমাকে কখনোই মানে না বলার এই সাহসটা আমার কাছে ছিল না, মানে এটা করতে হবে আমাকে। মানে অনেক সম্মান, মানে ভালোবাসতাম, মানে খুব আদর করতো আমাকে, মানে খুব অনেক অনেক ভালোবাসতো এই চাচি। তো সে আমাকে তার পছন্দেই বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে মানে আমি কেন জানি তাকে মেনে নিতে পারি না, অনেক সমস্যা মানে আমাদের মাঝে। হাবিব, আপনি বলছিলেন জোনাকির গল্প, এর মধ্যে আপনি বললেন যে আপনার চাচি আপনার বিয়ে দেয় এবং বৈবাহিক সম্পর্কে জড়িত হন আপনি। জি জি। আবার বলছিলেন যে এই সম্পর্ক থাকাকালীন একটা মেয়ের সাথে আপনার কমিউনিকেশন হ্যাঁ জি, তখন কিন্তু ও আমার সঙ্গে ছিল, মানে সঙ্গে ছিল বলতে আমার বাসায় ছিল না, বাসায় থাকলে তার তো মানে আমি- তিন দিকে ত্রিমুখী একটা কমিউনিকেশনের হ্যাঁ, মধ্যে জি, আপনি আছেন। জি জি জি। একদিকে হচ্ছে চাচি বিয়ে দিয়েছে, ঘরে বউ, হ্যাঁ জি। আরেকদিকে হচ্ছে যে মেয়েটিকে পছন্দ করেছেন জোনাকিকে, ওর জি। সাথে কমিউনিকেশন চলতেছে, জি। তাকে আপনি বিয়ের অফার দিয়েছেন জি, অলরেডি, বিয়ের offer দিয়ে এবং দিয়েছি। অলরেডি এই অবস্থাতে আরেকটি মেয়ের সাথে আপনার সম্পর্ক কন্টিনিউ হচ্ছে। জি আচ্ছা। ওকে, তখন আমি একে কিন্তু শুধু বলি যে আমার বিয়ে হয়েছিল আমি 14 সালে, হ্যাঁ কিন্তু ডিভোর্স হয়ে গেছে, মানে ওকে বলিনি যে আমার এখন আছে ডিভোর্স বা এটা সেটাই, আমি বলছি ডিরেক্টলি ডিভোর্স হয়ে গেছে। কিন্তু Okay. ওর সঙ্গে আমার রিলেশনটা ছিল, ও বাবার বাসায় থাকতো, মানে 5 বছরের এটা কাকে, জোনাকিকে বলছে? হ্যাঁ 5 বছরের মধ্যে সে আর কি মানে ওর বাবার বাসায় 3 বছর প্লাস আমাদের বাসায় থাকতো। যাই হোক, আপনার একটা সার্টেন টাইমের পরে সে বাবার বাসা চলে যায় এবং জোনাকিকে বলছেন যে আমার বিয়ে হয়েছিল, সেই মেয়েটি এখন আমার সাথে থাকে, না, তার বাবার divorce বাসায় হয়ে থাকে। গেছে, হ্যাঁ, জি, আর জি। আরেকটি মেয়ের সাথে কিন্তু আপনার সম্পর্ক আছে কিন্তু বাই দিস টাইম, না, যেটা আপনি বলছিলেন এটা জোনাকির সঙ্গেই আছে। জোনাকির সাথে হ্যাঁ। সম্পর্ক থাকা অবস্থায় অন্য কোনো মেয়ের না, না, কথা না। বলছিলেন, সেটা কি এই মেয়ের কথাই বলছেন? এই মেয়ে, আচ্ছা, জি, এনিওয়ে, আচ্ছা। আমাকে কারেকশন করে নি। ও, আচ্ছা। তো দুইজন মেয়ের সাথে একসাথে কমিউনিকেশন জি, জি। চলতেছে, একটা হচ্ছে আপনার বৈবাহিক স্ত্রী, জি। যে আপনার সাথে কতক্ষণ ছিল, সংসারে কতদিন ছিল? 4 বছর প্লাস। আপনার সংসারে থাকার পরে সে বাবার বাড়িতে চলে যায়, জি। সেটা আপনি জোনাকিকে জানিয়ে দিয়েছেন। জি। আর জোনাকিও জানিয়েছে আপনাকে যে 3 মাস সংসারের পর তার ডিভোর্স হয়েছে নাকি হয়নি? ডিভোর্স হয়ে গেছে, মানে ডিভোর্স 3 মাস হয়ে পরে গেছে, নিজে 3 মাস divorce পরে দিয়ে দিয়েছে। দেন ফাইনালি আপনার সাথে কমিউনিকেশন চলছে। জি, তারপর সে মানে আমি কিন্তু ওকে মিথ্যা বলি যে আমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওদের ছিল সম্পর্কটা বলিনি। তারপর মানে আমাদের রিলেশনটা মানে এরকম হয়ে গেল, তারপরের দিন আমরা দেখা করব। জোনাকির সাথে। হ্যাঁ, জোনাকির সঙ্গে মানে আমি দেখা করবো। সে কিন্তু ফার্স্ট টাইম মানে আমি তাকে অনেক দেখা করার অফার দিতাম, সে বলতো যে না, আমাকে বাসা থেকে বের হইতে দেয় না, করোনাকালীন মানে খুব চাপ, এটা সেটা অনেক অজুহাত। তো যেদিন আমার বললো যে মানে রাজি হয়ে গেল, তো আমাকে বলতেছে ঠিক আছে আজকে আমরা দেখা করবো, তুমি আসো। দেখা করলাম, মানে দেখা করে তার ইচ্ছা যে আজকেই বিয়ে করবো, হ্যাঁ, আজকেই জোনাকি তাই বলছে। এক্ষুনি বিয়ে করবো। বলেন কি? আমার সঙ্গে 2টা ভাই ছিল, বড় ভাই,
মানে আমার সবসময় মিশতাম একসঙ্গে। তো সে বলতেছে যে না আজকে বিয়ে করব, তুমি তো খুব বলছো যে ভালোবাসো অনেক, মানে অনেক আমি কিন্তু বলছি ভালোবাসা মানে পাওয়ার জন্য যা বলা দরকার তার থেকে অনেক বেশি বলছি আর কি। আমি মানে একটা মেয়েকে পটানোর জন্য যা বলতে হয় তার থেকে অনেক বেশি বলছি, এই জন্য পটে গেছিল আর কি। কি বলছেন? না আমি কেন জিজ্ঞেস করছি যে প্যারালালে 2-3টা ম্যানেজ করতে পারছেন, তাহলে একটা নিয়ে তো পাগল হয়ে আছি আমি। যেটার জন্য আপনার ইম্পর্টেন্ট হতে পারে আপনার ভয়েস এবং আপনার হাইট। কি ধরনের কথা বলতেন ওটা ম্যানেজ করতে গিয়ে জোনাকিকে? না মানে বাস্তবে কি মানে আমি একটু অনেক ধৈর্য আমার মাঝে, আমি কখনো হার মানতে চাই না। মানে আমি যে কোনো কাজেই নামলে মানে কথা হচ্ছে আমার এরকম যে ওকে কনভিন্স করতেই হবে, এটা আপনার ভিতরে ছিল। কথা বলার সময় কিভাবে কথা বলছিলেন যে কারণে সে পাগল হলো? মানে অনেক মানে সবসময় আমি ফানি টাইপের কথা বলতাম, মানে একটু মানে হাসাইতাম। মানে পায়রা চত্বর থেকে কোর্টকাছারি থেকে ওই যে জমিদার বাড়ি সব জায়গায় ঘুরতেছেন আর হাসানোর চেষ্টা করতেছেন? না আমি মানুষের সামনে হাসি না কখনো, মানে ওর সঙ্গে ঘুরলে আমি কখনো হাসবো না, আমি ফোনে হাসাই। মানে আমি সামনে গেলে একদম নীরব টাইপের, মানে মানে কিছু হাজবেন্ড ম্যাটেরিয়াল টাইপ। হ্যাঁ, কিন্তু যখন আমি আবার ফোনে কথা বলবো তখন আমি অনেক। যাই হোক, জোনাকি আপনাকে বললো যে আপনাকে আজকে বিয়ে করবে। হ্যাঁ, ও বিয়ে করবে। তো আমি আমার 2টা ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিলাম। সে এখন আমি কিন্তু অলরেডি ভাইকে বলে দিছি ভাই এরকম সারপ্রাইজ আছে, তাদেরকে খাওয়া দাওয়া দিব, একটা হোটেলে বসাইছি। তো এই হোটেলের মধ্যে ভাই আসলো, 2জন আসলো। এসে আমাকে যখন বললো তো ওকে পরিচয় করে দিলাম। তো সে আমি বললাম যে এর নাম তিশা। তো কি বলবো, তিশা বলবো না জোনাকি বলবো? লোকে কনফিউজ হবে। এমনি বলতে 3-4 জনের সাথে নাকি না, একজনই তিশা জোনাকি? পরিচয় করে দেওয়ার পরে তাকে যখন ভাইয়া বলে যে আচ্ছা যাই হোক তোমার তো কথা বলি, তাহলে তোমার গার্লফ্রেন্ড, আমাকে এভাবে বলতেছে যে কথা বলি তোমার গার্লফ্রেন্ড হলে আমার ছোট বোন হবে। সে একদম উঠে দাঁড়া হয়ে যায়। হ্যাঁ মানে হোয়াট গার্লফ্রেন্ড মানে? তো আমি তো পুরো হতবাক। মানে হোটেলে যে হোটেলে পড়ছিলাম সে ছোট ভাইটা মালিক, হ্যাঁ হোটেল মালিক ছোট ভাই, মানে সে পাশে বসছে। বলছি ওকে ওদের তোমার ভাবিকে নিয়ে যাচ্ছি। সেও আর কি পাশে বসে গল্প করতেছে আমার সঙ্গে। তো মানে আমি নিজে লজ্জা পেয়ে যাই, কি হইলো এটা, মানে এতক্ষণ ঘুরলাম, বিয়ে করতে চাইলো, পাশে বসলো। যে কিসের গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? চিনে না টাইপ? হ্যাঁ মানে চেনে না, না এভাবে না, মানে বলতেছে কিসের গার্লফ্রেন্ড। হ্যাঁ সে তো আমার হাজবেন্ড। হ্যাঁ বাপরে। মানে এখানে ওরা মানে দেখা যাচ্ছে আমি মানে আমার মাথায় কোনো কাজ করতেছে না, মানে আমি কি পাগল টাগল হইলাম নাকি, কে কি বলতেছে কিভাবে। তো আমি তখন একটু মানে ভিতরটা মানে একটু দম ফিরে আসলো যে কি বলে। বলছে না আমি তো তাকে রিলেশন করতে চাই না, ও তো আমাকে রিলেশন করার কোনো প্রস্তাব দেয়নি, সে ডিরেক্টলি তো আমাকে বিয়ে করার প্রস্তাব দিছে। তো এখানে আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবো কেন? আর আমরা চাচ্ছি আপনারা বড় ভাইরা আছেন এখানে, তো যদি চান আজকে বিয়ে দেন, আমি আর পাশে ফিরে যাব না। তো এই কথা শুনে আমি একটু মানে কেন জানি কেমনটা মনে হচ্ছে যে যে কোনো সমস্যা কি না কি। আর বিশেষ করে আমি ভয় পাচ্ছি যে না মানে কেন, মানে একদিনই একটা মেয়ে দেখলো আর বিয়ে করতে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে এখানে কিছু মানে বিশেষ কিছু নাই, যে আমি কোনো ভালো অনেক টাকা পয়সা আছে আমার, যে ভালো কিছু দেখিয়ে দিয়ে আমাকে চাচ্ছে, বা আমি অনেক ওভার স্মার্ট, অনেক সুন্দর, মানে আমি কোনো দিক দিয়ে মিলাইতে পারতেছি না। এত সুন্দর একটা মেয়ে কেন একদিনে আমাকে বিয়ে করতে যাচ্ছে? কোনো সমস্যা কি কিছু? আপনি তো সুন্দর হবে। আচ্ছা যাই হোক, মানে আমার মানে নিজের রিয়েলাইজেশন। আচ্ছা হ্যাঁ, মানে এরকমটা ছিল। মানে আমি তখন অনেক টেনশনে, মানে আমি তখন ওই ভাই দুটোর সঙ্গে অনেক কথা বলি। তখন ভাই বলে দেখ তোর তো আগে একটা এখনো প্রবলেমটা আছে, এটা কিন্তু সবাই জানে, আমার বাসায় জানতো, আমার বাবা মা পুরো পরিবার জানতো যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। মানে আগে যে ছিল ডিভোর্স হয়ে যাবে, এখন হয়নি, হবে। মানে আমি ভয় পাইতাম যে ডিভোর্সটা দিলে মামলা বা এটা সেটা হবে, এই জন্য আমি মানে দিতে পারতাম না। বা ওর মতো আছে, আমি তো আমার মতো আছি। এক্স্যাক্টলি। আপনারা আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4। আপনারা চাইলে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে আমাদেরকে দেখছেন, অথবা 90.4 এ উপর থেকে কোন রকমের কিছু হচ্ছে কিনা যে আমি আস্তে আস্তে গর্তের মধ্যে পুঁতে যাচ্ছি। বারবার এটাকে বাড়াচ্ছি আমি, আর বারবার এটা নেমে যাচ্ছে নিচে। পরিচয় কিছু করার নাই, কিছু করতে যাস না, বারবার উঠাচ্ছি, বারবার নেমে যাচ্ছে। হয়তো বা এমন হতে পারে যে আমি আস্তে আস্তে গর্তে পুঁতে কবরে ঢুকতেছি। এনিওয়ে, অনেকে কমেন্ট করতেছেন, বাট আমি যতদূর জানি
যে এই পেজটি এমন একটি চমৎকার একটি পেজ যেখানে নোংরামির এক্সারসাইজ খুব কম হয়। আপনারা যখন সব রকমের বিষদগার করতে পছন্দ করেন সবগুলো ফেসবুক গ্রুপে, আমাদের এখানে শুধুই ভালো লাগার কথা বলেন, এটা আমি জানি। কিন্তু তারপরে দুই একজন বিচ্ছিন্ন মানুষ চলে আসে হঠাৎ করে জানলায় উকিঝুঁকি দিয়ে। তারা হয়তো এই পরিস্থিতিটা জানেন। আমার মনে হয় 2-1 মিনিটের মধ্যে ওরা স্বাভাবিক হয়ে যাবেন। কিছু কমেন্টস এই ফাঁকে নিয়ে জাকির ভাই, আপনার একটা গান শুনতে চাই। জাকির ভাই আবার গান না, আপনাকে চিনে ফেলেছে নাকি কেউ? আপনিও মনে করতেছেন যে হ্যাঁ জাকির ভাই তো আপনার নামই? না, জাকির আপনার সাথে কোনো জাকির টাইপের কোনো সম্পর্ক নাই তো? অনেকেই আছে, কিন্তু মেবি আমি চিন্তা আপনি করতেছি না। ওকে। এবং অনেকেই বলছে বনপাড়া থেকে শুনছি, লিখেছেন হায়দার আলী। বনপাড়া অনেক ভালো লাগার জায়গা। বনপাড়া পৌঁছালে আমি ভাবি যে রাজশাহী মনে হয় বেশি দূরে না। নরসিংদী থেকে লিখেছেন যে কে কে আছেন আমাদের সাথে, সেই কথাটা জানান দিয়েছেন। গুরু আপনি ভালো আছেন কি? আপু কান্না করছেন কেন, এটা লিখেছে প্রিয়াঙ্কা। কান্না করতেছিস? না, just কান্না না, ও tissue দিয়ে- চোখটাও এই টাইপেরই, যে চোখের মধ্যে অসম্ভব মায়া এবং অসম্ভব রকমের কষ্ট থাকে, যে কারণে প্রিয়াঙ্কার চোখে চোখ রাখলে মানুষ পাগল হয়। বাট আমার কাছে এখনো মনে হয়, আমি কনভিন্সড স্টিল, যে প্রিয়াঙ্কা চোখে কম দেখে, কারণ ওর চোখটা অনেক ছোট। আমরা চলে যাচ্ছি আপনার সাথে গল্পে। তো সে তো আমাকে বিয়ে করার জন্য প্রথম থেকেই ফোর্স শুরু করে দিল। তিশা। তো হ্যাঁ জি, তিশা। তো তারপরে আমি ভয় পাচ্ছিলাম যে আমি এটা এখন ক্লিয়ার করে দেই। আমি অলরেডি আমার ওই ভাই দুটার সঙ্গে কথা বলি যে আমি ডিভোর্স দিয়ে দেব। তো ওকে আমি বলতে সাহস পাচ্ছিলাম না যে এরকম কি বলবে। তো আমি 1 সপ্তাহ পর রিলেশন চলতেছে, আমি বলে দিই যে দেখো আমি তোমাকে মিথ্যা বলছি একটু, যে আমার এরকম ছিল, আমি বলতে ভয় পাইছি তোমাকে হারানোর ভয়ে। তো বলতেছে যে মিথ্যা বলে কি লাভ হইলো, এখন তো হারাইলা। তো তখন আমার কাছ থেকে চলে যায়, গিয়ে মানে একদিন কথা বন্ধ ছিল। তিশা চলে যায়। হ্যাঁ, চলে যায়, বাসায় ফিরে যায়। একদিন বন্ধ ছিল, তারপরে সে আমাকে ফোন করে বলে দেয় দেখো হাবিব, তোমার যদি এরকমই হয় যেহেতু সে তোমার সঙ্গে মানে বিচ্ছেদ হবেই, বা সে আরো 2-4 জনের কাছে শুনছে, আমার এলাকার ভাই ব্রাদারের কাছে শুনছে যে না ওদের সম্পর্ক ভালো না, এদের ডিভোর্স হয়ে যাবে আর কি। তখন সে আর কি বলে যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, ডিভোর্স দিয়ে দিও তুমি ধীরে সুস্থে, কিন্তু তোমাকে আজকেই বিয়ে করতে হবে আমাকে। আবার চলে আসলো। মেয়ের একই কথা আজকে। হ্যাঁ, মানে আবার চলে আসলো, মানে চলে এসে একটা ফাস্ট ফুডে বসলাম, বসে যখনই আসে তখন বলে আজকে বিয়ে সে করতে বিয়ে হবে। করবে। সে কান্নাকাটি দিয়ে দেখো আমার বাসা থেকে আমাকে বিয়ের চাপ দেয়, তুমি বিয়ে করে নাও, না হলে কিন্তু আমার বাসা থেকে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি তো বলি যে এটা তো সমস্যা। তো আমি আবার আমার ওই ভাইয়ের কাছে যাই, গিয়ে বলি যে ভাই আজকেই বিয়ে করবো। ভাই বলে যে তুই পাগল হয়েছিস নাকি, আজকে বিয়ে করবি? মানে যা, সামনে শুক্রবার, আজকে মানে শনিবার বিয়ে করা যায় না, শুক্রবারে বিয়ে করতে হয় বলে পাঠাই দিল। ওকে আমি মানে বলি যে দেখো একটা ভালো দিন দেখে বিয়ে করা ভালো, তো তাড়াহুড়া করা ভালো না, অনেক বুঝে টুঝে পাঠাই দিই আর কি। মানে আমি এভাবে একটু সময় নিচ্ছি আর কি, মানে দেখতে চাচ্ছি যে মানে কি ঘটনা আর কি। তো ঘটনা দেখতে যাই, কিন্তু আমি কোনো কিছু বুঝতে পাই না। মানে এমনিতেই আমি ওর যতটুকু চিনি, বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করি যে মেয়েটা কি, মানে ও সবাই বলে যে না এমনিতেই যে মেয়েটা চলাফেরা একটু মানে যেরকমই হোক, কিন্তু মন মানসিকতা অনেক ভালো, মেয়েটা ভালো। কিন্তু আমি ওর এলাকা অব্দি পর্যন্ত যাই না, যে ও কি করে না করে বা ওর বাবা কি করে না করে, এগুলো আমি জানতে যাই না। কিন্তু ও বলতো যে ওদের পারিবারিক সচ্ছলতা অনেক ভালো, এটাই ওর মুখে শুনতাম আর কি, কিন্তু আমি কখনো দেখতে যাইনি। কিন্তু আমার কতটুকু আছে বা আমি কি করি না করি, এগুলো আমি অলওয়েজ বলতাম যে দেখো আমার এতটুকুই, এর বেশি কিন্তু আমার কিছু নেই। তো আমরা ক্রমাগত এভাবে রিলেশন বেশি দিন না, 1 মাস করলাম। করার পরে 7 আগস্ট আমরা বিয়ে করে ফেলি, এবং 6 আগস্ট আমরা ডিভোর্স দিয়ে 7 আগস্ট বিয়ে করি। জি, 6 আগস্ট বলতে যে আপনার বৈবাহিক যে সম্পর্কটা ছিল, আমরা মানে তাকে ডিভোর্স দিয়ে ডিভোর্স 7 দিয়ে আগস্ট আপনি তিশাকে বিয়ে করেন। তিশাকে বিয়ে করে নিই। তো বিয়ে করে নিয়ে আমরা বেশ ভালোই, বেশ ভালো বলতে অতিরিক্ত ভালো আমরা জীবনযাপন করা শুরু করি। আমার বাসা থেকে মেনে নেয় না আমাকে। হাবিব তিশাকে বিয়ে করার পিছনে সবচেয়ে বড় রিজন কি ছিল? লোক মানে কেউ সত্য কথা বলে না, হাবিব বলেই ফেলে। আমি সত্য কথাই বলবো, মানে আমি আপনাকে বোঝাতে অনেক পারবো না। সুন্দর তো, তা না, আমি সুন্দরের এটা বেশি মানে ইয়া না, কেউ বলে কিন্তু বাস্তবে কি অনেক ভালো লাগতো, ঠিক আছে, কিন্তু একটা মানুষ যে একটা মানুষের প্রতি এতটা কেয়ারিং হইতে পারে, মানে আমি তাকে না দেখলে বুঝতে পাইতাম না। আমি মনে আছে আমার করোনা সে সময় খুব মানে যাই হোক আগের বইয়ের মধ্যে সেই জিনিসগুলো দেখেন।
হ্যাঁ মানে যাই হোক, মানে এটা না, আমি তারপরেও বলি আর কি, মানে কারো মাঝে আমি এটা পাইনি বা এরকম গল্পের মধ্যেও দেখি না আর কি, মানে সাধারণত নাটক সিনেমার সিনের মধ্যে চলে আসে এরকম সিনগুলো। তো আমি মানে মানে আমার খুব গলা ব্যথা ছিল সেদিন, জ্বর প্রচন্ড, সে সময় করোনার খুব মানে চাপ, মানে একটু জ্বর কাশি হইলে ভাবতেছে করোনা, ঠিক আছে, আমিও ভাবতেছি যাক আমার করোনা হয়েছে, আমি মরে যাবো, একটু ভালো মন্দ যাক, একটু মানুষের সঙ্গে কথা টথা বলে একটু মাপটাপ জেনে একটু ভালো মন্দ খেয়ে নিই, এরকম চিন্তা ভাবনা চলে আসে আমার মাঝে আর কি। তখন আমি তাকে মেসেজ করি আর কি, যে বলি প্লিজ কন্টিনিউ। যে মেসেজ করে বলি যে আমার দেখো আমার সমস্যা হচ্ছে এরকম, মেবি আমার মনে হয় করোনা পজিটিভ, আমি একটু ভয় পাচ্ছি, তো আজকে থেকে আমরা একটু দেখা করাটা ক্লোজ করে দিই, মানে ক্লোজ করে দিই বলতে কিছুদিন একটু আগে দেখি কি হয় তারপর। তো সে আর কি বলে যে না তুমি এটা কেমন কথা, তোমার করোনা হয়েছে তো কি হয়েছে এটা সেটা, মানে সে মানে কথা বলতে বলতেই মানে চলে আসলো আমার এলাকায়, চলে আসছে, এসে বলতেছে যে আমি তোমার বাসার সামনে চলে আসছি, আশপাশে আসছি, এক ঠিকানা দিচ্ছে, এখানে তুমি চলে আসো, নাহলে তোমার বাসায় ঢুকে যাবো আমি। তো আমি আবার এই অবস্থা বের হয়ে আসলাম, আমাকে দেখতেছি প্যাকেটে ওষুধ নিচে কিছু মেডিসিন নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে দিল, দিয়ে আমাকে বলতেছে এগুলো কোনো কিছুই হবে না, এগুলো কিছু না, এগুলো ভয়ের কিছু নেই, করোনা যদি হয় এটা হচ্ছে আস্থার জায়গা। হ্যাঁ গল্পে করোনা- চলে যাচ্ছি যে সেদিন বলছিল যে আপনাকে বিয়ে করবে, দেন ফাইনালি আপনি বিয়ে করলেন। হ্যাঁ জি ফাইনালি তারপর? বিয়ে করলাম। বিয়ের পরে বলছিলেন যে দারুণ জীবন কাটছিল আপনার, তারপর? দারুণ জীবন কাটছিল, আমরা খুব ভালো মানে খুব সুন্দর জীবন যাপন করি। ঝগড়া লাগতো খুব আমাদের মাঝে, মানে খুব সন্দেহ করতো আমাকে, মানে দোকানে যাইতাম মানে খুব সন্দেহ করতো, মানে ওর সঙ্গে না বের হইলে আমাকে ভালো কোনো মানে যদি কিছু ভালো লাগতো বলতো এটা পরার দরকার নেই, এটা খারাপ লাগতেছে, এটা খুলো, এটা পরে যাও, দোকানে যাবো এত কি করবা, হ্যাঁ মানে সিম্পল একটা পোশাক পরে যাও, মানে মানে খুব সাধারণ ভাবে, কিন্তু আমার বাসা থেকে মেনে নেয় না, কিন্তু আমরা ভাড়া বাসায় ছিলাম একটু, আর আমি যে দোকানটায় ছিলাম ওই দোকানটা আমি ছেড়ে দিই, আমার ওই সিনকেট হওয়ার পরে মানে ওই মেয়ে মার্কেটে গিয়ে একটু বাড়াবাড়ি করে, ওই জন্য ওই দোকানদারের সঙ্গে আমার খুব রেশারেশি হয়েছে, বলে যে তোমার দোকান করার দোকান, তুমি অন্য জায়গায় দোকান নাও। তখন আমি হুট করে দোকানটা ছেড়ে দিয়ে নতুন দোকানে বসি, তখন আমার ব্যবসায়িক ভাবে অনেক আমি পিছিয়ে পড়ি, মানে এক জায়গায় দীর্ঘ 8 বছর ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা নতুন জায়গায় গিয়ে তারপর ব্যবসা করতে পারি না। তো তখন তার সঙ্গে মানে আমি বলি যে দেখো আমার তো আগে এরকম ছিল, এখন তো আমার ব্যবসায়িক অবস্থা খারাপ, আমি তো বাসা থেকে কোনো হেল্প পাচ্ছি না, আমার বাসায় তো ডিরেক্টলি বলতেছে তুমি যেমনটা করছো ফার্স্ট টাইম করলা, যে তোমার চাচির মতো চললা, তোমার মা হয় তুমি চললা, এখন তুমি আবার নিজের মতো করে করলা, আমার বাবা মা তাকে তো একটু বলা প্রয়োজন ছিল। তো আমি বলি যে যাক ভুল করছি, মা বাবা আমার দুলা ভাই আমার আপা সবাই মেনে নেয়, মানে কথা বলে আমাদের সঙ্গে, কিন্তু আমার বাবা ফুললি বলে যে না এরকম না, এটা মেনে নেওয়ার মতো না, একটু সময় সেটা মেনে নেয় না। না ওকে, নেয় না। আমরা কিন্তু গল্পের শেষের দিকে চলে যাচ্ছি হ্যাঁ, খুব শীঘ্রই। ওকে, জি এখন মেনে নেয় না, তখন আমরা এভাবেই থাকি দীর্ঘ 8 মাস যাবত, আমাদের অনেক সুন্দর মানে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে অনেক ভালো একটা সম্পর্ক মানে কাটে আমরা। এর মাঝে আমাদের একটু করোনার এক্সেস চাপ বাড়ার কারণে মার্কেটটা ক্লোজ করে দেয়, মানে বন্ধ করে দেয়। তখন আমি খুব টেনশনে পড়ে যাই যে বাসা ভাড়া, দোকান বন্ধ রেখেও আবার মাসে দোকান ভাড়া দিতে হবে, তো কি করব, আমার তো এতদিন থেকে এমনি নতুন দোকানে বসে একটু এমনিতেই লস, টাকা পয়সা কোথায় পাই না পাই, খুব টেনশনে আমি, মানে কি করা যায়। ওকে বলি, ও আমাকে হেল্প করতো, ও ওর বাসা থেকে দেখা যেত টাকা পয়সা নিত, নিয়ে দিত, কিন্তু এভাবে তো চলা যায় না, করোনায় বন্ধ, কতদিন এভাবে চলা যায়, খুব মানে দুশ্চিন্তা, কি করব, পারি না মানে ছোট কোনো কাজ করতে, নিজেকে খারাপ লাগে, বা কি কাজ করব, কিছু তো করতেও পারি না, ব্যবসা করি, অন্য কোনো তো কাজ জানি না। তখন ক্রমাগত সে আমাকে একটা বলে যে দেখো কি করা যায়, তুমি একটু দেখো, চিন্তা করো। সে সময়ে এক মানে ভাই বলবো না কি বলবো, তাকে কেমনে বুঝাই, মানে ভাই বলেন, বাকি গল্পটা পরে বুঝবো যে কোন পর্যায়ে যাচ্ছে সে। হ্যাঁ মানে এক ভাই বলি, যেহেতু বয়সে একদিন বড় হলে তাকে ভাই বলার প্রয়োজন, আমি মনে করি, সে খারাপ হলো মানুষ। সে আমাকে ফোন দেয় যে হাবিব কোথায়, আমি বলতেছি আমি বাসায়, বলতেছে তো বাসা থেকে বের হও না, তোমাকে দেখি না,
তো আমি তখন অনেক দুঃখের সহিত বললাম যে ভাই বের হবো, মানে এরকম আগের মতো অ্যাবিলিটি নাই, ঘুরতে টুরতে যাবো বা কোথাও চাটা খাবো এরকম নাই, ওই জন্য বাসায় বসে আছি, যে কয়েক টাকা খরচ হয় বাসায় খরচ করি, বাইরে করি না। তো বলতেছে টাকা নিয়ে টেনশন করো, আমরা ভাই ব্রাদার আছি না, তুমি আসো। তো সেদিন আমার কিছু টাকার দরকার ছিল কিছু কেনাকাটার জন্য। তো আমি বলি যে ভাইয়া তো পারলে একটু হেল্প করেন। উনি নিজে বলে যে টাকা লাগবে নাকি তোমার? তো বলি দিলে তো ভালো হয়। কত লাগবে? আমি তো বেশি লাগবে না, 2000 টাকা দেন আমাকে। 2000 টাকা দিল আমাকে, ডাকলো, আমি দেখা করলাম, 2000 টাকা দিল। তো দেওয়ার পরে বলতেছে যে শুনো একটু তোমার সঙ্গে কথা বলতাম। জি কি কথা? সে তখন বলে যে তোমার বাসায় কি সময় মানে ফাঁকা থাকে বা ফ্রি থাকে তোমার বাসা? আমি বলতেছি বাসা ফ্রি থাকে মানে বুঝিনি, সরি একদিন আরেকবার বলেন। তো বলতেছে না আমি একটু মানে তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। তুমি আমার একটা ছোট বোন আছে, বাসা একটু দূরে, তো তাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে। তো তাকে একটু মানে তোমার বাসায় নিয়ে আসতাম। তো আমি বলছি যে ডিস্টার্ব করে বাসায় কেন, আপনি ইয়ে করেন, ওই সুরবিদ্যানে ডাকেন বা কোনো পার্কে, রাস্তায় ডাকেন, আমি ধরে দিব। মানে এভাবে বলতেছি যে সমস্যা নেই, আমি আছি, আরো 2-4 জনকে ডাকবো। বলতেছে না এখন পরিবেশ পরিস্থিতি ভালো না, তুমি ডাকো, তোমার শুধু তুমি আধা ঘন্টার জন্য আমাকে দিবা, আমি একটু ওকে অন্যভাবে সাহায্য করবো। যে কিভাবে? তো আমি কি বলি, মানে যে কোনো হোক আমি ম্যানেজ বললাম, আচ্ছা ঠিক আছে কবে? বলছে তুমি বলে কালকে তাহলে ডাকি। তো তখন আপনার বাসায়? হ্যাঁ ভাড়া বাসায়, ওকে। ভাড়া বাসায় নিয়ে আসলো। তখন ঠিক মেয়েটাকে? হ্যাঁ প্রথমে মেয়ে আসলো, মানে 2-3 জন আসলো, এসে বসে আমার বাসায়। আমি আবার নাস্তা টাস্তা দিই। আমি আমার বউকে বলি যে তোমাকে এখানে শোয়ার দরকার নেই, তুমি যাও, পাশে যাও। কয়টা মেয়ে আসলো? 2টা মহিলা আসলো। আচ্ছা। একটা ওই ভাইয়ের বউ ছিল আর একটা মহিলা ছিল। ওকে। তো আসলো, তার সঙ্গে ওই মেয়েটা ছিল। আমি সেভাবে আর কি কারোর সঙ্গে পরিচয় হওয়ার কোনো আগ্রহ নেই আমার। তো আমি নিজেই কিন্তু চাটা বানাই, মানে চা বানাই বলতে কি রান্না বান্না মানে আমি কম বেশি আমি করতাম, ও কম পারতো। তো আমি নিজে থেকে চা বানাচ্ছি, নুডলস বানাচ্ছি দেওয়ার জন্য। এরা বসছে, তারপরে পরে ওই ছেলে আসলো, ছেলেটাকে নিয়ে আসলো। ছেলেটাকে নিয়ে আসার পরে আমি তো নাস্তা দিয়ে আমার মতো বসে আছি আর কি। তো আমাকে করছে যে তুমি বসো, বাইরে কথা বলতেছি। তো ক্রমাগত ভাবে এরা 3-4 জন চলে আসলো আমার বাসায়। আমি কে কবে কিভাবে আসতেছি আমি বুঝতেছি না। আর আমিও ভাড়া থাকি, আমি। তো তখন 1-2-4 জন আসলো, 4 জন ছেলে। সেদিনেরই কথা? হ্যাঁ সেদিনই Okay. একই সঙ্গে আসলো, এসে ওই ছেলেটাকে বলতেছে তুমি যা বেয়াদবিটা করছো এটা ঠিক করো নি। এখন তুমি কি ভালোভাবে এখানে আমাদেরকে, আমরা এলাকার ছেলে, তুমি কি ভালোভাবে আমাদেরকে কিছু দিবা নাকি আমরা আইনত ব্যবস্থা নিব বা এলাকার কাউন্সিলরকে ডাকবো? ওই 3-4 জন ছেলে এসে ওই ছেলেটাকে বলতেছে ওকে বলতেছে যে টাকা পয়সা দিবা নাকি আমরা জিনিসটাকে নিয়ে সামগ্রিক ভাবে সবাইকে নিয়ে বসবো। হ্যাঁ, বা আমাকে চোখ নেড়ে বলতেছে যে আপনি বাড়িয়াল, আপনাকেও ধরে নিয়ে যাবো, এটা সেটা। মানে আমাকে চোখ দিল, চোখ দিয়ে মানে তুমি চুপ থাকো, তোমাকে কিছু করবো না, জাস্ট ভয় দেখাচ্ছে এমনিতেই। আমি চুপ আছি, আমি কিছু বলতেছি না। আমি এবারে পাশে কি হচ্ছে এরকম কেন, তুমি চুপ থাকেন, একটু বলুক না, এরা বলে কিছু টাকা। ওকে এভাবে করে কিছু টাকা, অল্প কিছু টাকা আর কি, মানে লোকটার কাছে টাকা ছিল না, বিকাশে মিলে যাই হোক। বাজারে যারা এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে বলি খুব মনোযোগ দিয়ে এই স্টোরিটা শুনুন। আমাদের এই ধরনের ঘটনাতে প্রায়শই পড়তে হয়, এ ধরনের ঘটনার মুখোমুখি আমরা প্রায়শই হই, যারা আমরা FM 90.4 এর থ্রু দিয়ে শুনছি অথবা আমাদের ভিডিওস, কারণ এই ঘটনাগুলো প্রায়শই আমাদের জীবনে ঘটে। এবং ঘটনার এন্ড পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে জীবন কত সময় কত রকমের রং নিয়ে আসে এবং দারুণ শিক্ষণীয় ব্যাপারও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে। ওকে হাবিব, তারপর? আচ্ছা, তারপর এভাবে নিয়ে চলে যায়, মানে টাকা আমাকে আবার 2000 টাকা আবার দেয়, তুমি এটা রাখো। তো আমি মনে করছি তো 40 মিনিট ছিল টোটালি, চলে গেল।
আর ওই ছেলেটির কাছ থেকে যে পরিমাণ টাকা ছিল সেটা নিয়ে নিল তারা। হ্যাঁ, 9,000 টাকা ছিল। 9,000 টাকা নিয়ে নিল। ওকে। আমাকে 2,000 টাকা দিয়ে ওরা বাকিগুলো নিয়ে চলে গেল। তো আমি কিন্তু আর কিছু জানি না। আমি রাত্রে শুয়ে আছি বাসায়, রাত বাজে 2টা। আমার বাসায় দরজা নক করতেছে পুলিশ। আমি প্রথমে বুঝতে পারিনি পুলিশ নাকি। হ্যাপি শব্দ হচ্ছে, আমি ওকে টুকির আওয়াজ পাচ্ছি। আমি ভয় পাইনি, আমার কথা হচ্ছে ভয়ের কি আছে। আমি দরজা খুললাম। তো খুলে যে ভাইটা আমাকে ফোন দিয়েছিল, সে দেখতেছি হাতটা সামনে, মানে আসামিরা যেভাবে থাকে হাতটা সামনে দিয়ে আর কি দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করতেছে, এই আমার শোনাবি? তো বলতেছে হ্যাঁ। বলছে তোমার বাসায় কে কে থাকে? আমি বলছি আমি আর আমার স্ত্রী। ডাকো। তো সে তো পাশেই ছিল, বের হইল। তো বলতেছে তোমাদের একটু থানায় যেতে হবে। বলতেছে থানায় কেন? আমি বললাম থানায় কেন? বলছে এমন ভাব করতেছো ভাজা মাছ উল্টে খেতে জানো না? না। ওই ছেলেটা যখন আসে বাসায় আসে, আমাকে বা আমার বাসার মানে কয়েকটা পিক উঠাই নেয়, ছেলেটা নিয়ে গিয়ে এগুলো থানায় দেয়। আর মূলত ওই যে ভাইটা ছিল, আর ওই ভাইটা মানে সাধারণত এই কাজগুলো নিয়ে করতো, মানুষকে এভাবে ঠকাইতো। আবিব, আমরা প্রোগ্রাম চলতে থাকুক। হ্যাঁ, ভিডিও স্ট্রিমিং আমরা আছি এবং যারা 90.4 থেকে শুনছেন তারা খুব বেশি না, ওই ভাইটা মানে মূলত এভাবে মানে ভালোবাসার বাংলাদেশ। বাংলাদেশ। সবাইকে আবারও স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। হাসান হাবিবের গল্প। আমরা গল্পে আবারও ফিরে যাব, তবে তার আগে আমি আমার লিসেনার এবং আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলতে চাই, আমাদের লাইভটি বেশি বেশি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে যা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নাম্বারে। চলে যাব আমাদের আজকের অতিথির গল্পে। ওকে। আবিব বলছিলেন যে আপনাকে অ্যারেস্ট করলো এবং আপনাকে থানায় নিয়ে যাওয়া। না, অ্যারেস্ট করেনি, আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আচ্ছা। যে আমাকে বলে যে কতটুকু সত্য যে মানে তুমি এখানে ইনভলভ না। আমি গিয়ে ডিরেক্ট বলছি যে ভাই আমি এরকম এরকম জানি না কিছু, আমাকে জাস্ট এভাবে বলছে। আর সব থেকে প্লাস পয়েন্ট ছিল আমার কাছে কল রেকর্ডিং ছিল, আমি শোনাই, কিন্তু কথায় কোনো কাজ নেই, কারণ বাসাটা আমারই ছিল। এভাবেই মানে আমাদের বেশ যে কয়েকজন ছিল পুলিশের কথা হচ্ছে যে একটা ছেলে এখানে আসলো, ছেলেটাকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে 9,000 টাকা নেওয়া হলো। এবং এই যে চক্রটা, যেখানে 3-4 জন ছেলে ঢুকছিল, 2জন মহিলা, একজন তার বউ এবং তার আরেকজন মহিলা ছিল, এবং যাকে বড় ভাই হিসেবে আপনি সম্বোধন করতেছেন, তারা যে 9,000 টাকা ব্ল্যাকমেইল করে ছেলেটির কাছ থেকে নিল, সেটার সাথে আপনিও জড়িত। এই তো চক্রের অংশ আপনি। আপনি বলছেন যে না, আমাকে শুধু বলা হয়েছিল যে এখানে তারা আসবে, কথা বলবে, কিন্তু এটার পেছনে যে কি ইন্টেনশন আছে সেটা আপনি জানেন না, এই তো। এবং আপনি ফোন রেকর্ডিং দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ বলতেছে যে না, আপনারা সবাই একটা চক্র, যারা বিভিন্ন মেয়েলি ঘটনাতে আপনারা ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন করেন। ওকে, আচ্ছা, যাই হোক। তারপর আমি দেখালাম, তারপর জিজ্ঞাসাবাদ যখন করে, ওরাও একজন এখান থেকে বললো যে না, বাস্তবেই আমরা জানতো না আর কি। তো কথা হচ্ছে আমি কথা বলি পার্সোনালি, তখন বলে যে না, এখানে বাসাটা তোমার, এখানে মাপ করানোর কোনো বুদ্ধি নেই, ঠিক আছে। তখন সাধারণত আমাদের সবার নামে মামলা করে দেয়। এই মামলাতে আমি দীর্ঘ 1 মাস 27 দিন, 1 মাস 17 দিন ছিলাম। কোথায়? জেলে ছিলাম। মানে হাজতে ছিলেন? জি, হাজতে মামলা করে দেয়। এই মামলাটা আর কি ছিলাম। আপনার বউ এও ছিল, জনকীয় ছিল? জি। 2জন জেলখানাতে? দুজনেই ছিলাম। এক মাস 17 দিন কেমন ছিল? যে এখানে গিয়ে মানে আমি মানে অন্যরকম একটা অবস্থা। বাসা থেকে মানুষ, মানে যখন আমার বাসা থেকে পরিবারের দেখা করতে যাইতো, এমনিতেই আমার বাবা মেনে নেয়নি। আর দ্বিতীয়ত মানে আমার বাসা থেকে মানে জিনিসটা একদম অন্যভাবে নেয়, ওর বাসা থেকেও জিনিসটা অন্যভাবে নেয়। হচ্ছে তোমরা কেন, মানে বুঝাইতে পারতেছিলাম না, মানে না, হয়ে গেছে অ্যাক্সিডেন্ট,
এটা না, এটা বাসা থেকে করছে যে না, পুলিশ তো কখনো আমাকে ধরতে আসলো না, আমি এত বছর থেকে আছি। মানে তাদের কথা হচ্ছে কিছু হলে তোমরা জানো সত্যতা আছে কিছুটা হলেও, তা না হলে কেন তোমাকে ধরলো? আর তুমি ঠিক আছে, তুমি কেনই তাকে বাসায় ডাকলা বা বাসায় বসতে দিলা? তুমি এভাবে খুব মানে এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমাদের এটা কারণে সম্পর্কটাই মানে থাকবে না। মানে বাসা থেকে, ওর বাসা থেকে, আমার বাসা থেকে যাব, জামিনে বের হই, আল্লাহর রহমতে বের হয়ে যাই জামিনে। কিন্তু দাগ তো পড়ে যায়, একটা দাগ পড়ে যায়, একটা মান সম্মান, মানে গোটা এলাকা সবাই জানে, গোটা এলাকা বলতে হ্যাঁ মানে সবাই জানে যে হাবিব জোনাকি এরা হচ্ছে প্যানেল করে মানুষকে ব্ল্যাকমেল করে তার বাড়িতে এবং টাকা উপার্জন করে এভাবে, তাই তো? হ্যাঁ, মানুষের ভাষ্যটা এরকম ছিল। ওকে, তারপর তখন বুঝাইতে পারিনি, কিছুদিন পরে আর কি এটা ঢেকে যায়, কিন্তু জিনিসটা স্বাভাবিকভাবে আর কি নিজে থেকে আমি আর উঠে দাঁড়াইতে পারলাম না। ওই জিনিসটা থ্রো করে আমি দোকানটাতে ছিল, এটা মানে মার্কেটে গিয়ে মানে একটা এরকম যে একটা সম্মান ছিল আমার, মানে সেটা সবাই যখন ওই চোখে দেখে না এভাবে দেখতো না। মানে জিনিসটা হচ্ছে কিরকম, মানে আমি দোকানে ওটার পরে নিজে থেকে বসিনি আর কি, আমি অনেকদিন বসিনি দোকানে, দোকানে ছেলে দিয়ে চালাইতাম, তারপরে দোকানে আমি ড্যাম খেয়ে যাই, মানে ছেড়ে দিই দোকানটা, একদম টোটালি ক্লোজ করে দিই। না, আমি একটা সম্মান ছিল, মানে দু চারজন কথা বলতো, যেখানে একটা কোনো ছোটখাটো বিচারে বুঝতে যাইতাম, পারছি, বলতাম। তারপর? তো তারপর আমি দোকানটা ক্লোজ করে দিই, তারপরে আমাদের সম্পর্কটাই একটু মানে এলোমেলো পর্যায়ে চলে আসে। আপনার এবং জোনাকি, মানে তিশা, তিশা জোনাকি বললে তিশা, ওকে, তিশার সাথে সম্পর্ক ওলটপালট হয়ে যায়, তারপর? হয় না, মানে ও ওর বাসায় এখনো, আমি আমার বাসায়। সে মানে মানে এখন অন্যরকম একটা পর্যায়ে, সে তার জায়গা থেকে সে অন্যরকম মানে একটা পর্যায়ে আছে। সে মানে তার মানে কথাবার্তা গুলো এখন অন্যরকম। সে চায় কি আমি বুঝি না, তাকে মানে ফোনে পাই না, আমি মানে কোনোভাবেই তাকে মানে পাচ্ছি না। দেখা যাচ্ছে আমি সারাদিনে ফোন দিলাম, ফোন ওয়েটিং, জিজ্ঞাসা করলাম যে কে ছিল, বলছে ছোট ভাই বা বোন, ফ্রেন্ড, ওর কাটাচ্ছে, কিন্তু আমার সঙ্গে কথা বলতেছে না। তো আমি বলছি কি চাও, কোনো বিচ্ছেদ চাও না কি, সমস্যা কি, তুমি কি চাচ্ছ, মানে বলে দাও আমাকে, ক্লিয়ারলি বলো। তো সে ক্লিয়ার কিছুই বলে না আমাকে। তার কথা হচ্ছে আমি দেখি তো তার পারিবারিক দিক থেকে ভালো, কোনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে না, আমার সঙ্গে সুন্দর কথা বলতেছে, কিন্তু আমি ওর মতামতটাই ইয়ে করতেছি, মানে ও টোটালি মিলে ওই মানে আমার সঙ্গে আর কি মানে ঘুরাচ্ছে। আমি লাস্টলি যখন এখন অব্দি পর্যন্ত আসি, মানে আমি 1000বার ট্রাই করে ওকে ফোনে পাই না, ফোন করলে পাই না। ঠিক আছে, আমি যখন আপনাদের এখানে আসার আগে সে আমাকে নিজে থেকেই ফোন করে, সে কোনোভাবে জানতে পারে যে আমি এখানে আসবো। সে বলতেছে যে দেখো গেছো ভালো, কিন্তু ভালো তো কি। তো আমি কথা বলতেছিলাম যে দেখো তুমি যাই বলো বলো, যাই ইয়ে করো, মানে ভালো থাকিও। আমি করছি, তখনও বললাম যে কি চাচ্ছ তুমি আমাকে বলো, তোমার চাপো কি, তুমি কি চাও। সে মানে ফাইনালি কিছু বলতেছে না, সে বলতেছে আছি তো। হাবিব কি চান আপনি? হ্যাঁ জি, আপনি কি চান? আমি কি চাই, আমার কথা হচ্ছে আমি যে মানুষটাকে এত কিছু স্যাক্রিফাইস করে, মানে এত কিছু মানে নষ্ট করে, মানে আমার দোকান, যা ক্যারিয়ার, মানে সবকিছু নষ্ট করে আমি ওর পিছনে যাই, আমার পরিবারকে মানে আমি মানে কি বলবো গুরু, আমি ভাড়া বাসায় থাকতাম ঠিক, কিন্তু মানে ওর কিছু কারণ ও বলতো যে কে এটা দেখেন, কি বলবো, কে সে? সেই মানে আমি ফোন ধরেন। কি বলবো, মানে আমি তার নাম্বারটা, এটা কি সে? জি আমি ফোন ধরেন, বেইমান দিয়ে চেক করে রাখছি আর কি। ফোন ধরেন, আমাকে দেন। থাক আমি না ফোন ধরেন, সেই কি না অন্য কে? সেই। তাহলে ধরেন, ফোন ধরেন, কেটে দিচ্ছি। কাটেন, আপনি ফোন দেন।
মানে অনেক একটা খারাপ মানে- তিশা, আমার ধারণা যে আপনি আমার প্রোগ্রাম শুনতেছেন এবং আমি জানি যে আপনি আমার প্রোগ্রাম শুনেন। মানে এই স্টুডিওটা এত পবিত্র একটি স্টুডিও, কারণ খুব কমই এমন হয়েছে যে এখান থেকে কমিউনিকেট করার চেষ্টা হয়েছে কিন্তু কেউ রেসপন্স করেনি, এমন ঘটনা ঘটেনি। আমার বিশ্বাস যে তিশা, আপনি আমাদের সাথে কমিউনিকেট করবেন, কথা বলবেন এবং আপনার জায়গা থেকে আপনার স্ট্যান্ডটা জানাবেন এবং আলটিমেটলি তিশা এবং হাবিবের জীবনে কি ঘটতে যাচ্ছে সেটাও আমরা জানবার চেষ্টা করব। তিশা প্লিজ, আমরা অফিসিয়ালি ঢাকা এফএম এর স্টুডিও থেকে ফোন দিতে যাচ্ছি। আপনি ফোনটা রিসিভ করুন। আপনার দিকে তাকাচ্ছে আমি তিশা, আপনি মনে হয় আমার চোখের চাহনি দেখতে পাচ্ছেন কিনা। আমার পরিচয় চাইলে কিন্তু আমাকে শুধু বড় করে দিতে পারে যাতে করে আমার চোখটা দেখা যায়। আমার চোখটা তো ছোট হয়ে গেছে, বয়সের ভারে বিবর্জিত একে তো শ্যাম, দূরে তাকালে চোখ ছোট হয়ে যায়। এই আমাকে শুধু বড় করে দেখানো যায় না, তা বড় করো। তিশার চোখে চোখ রাখি, তা না ওই চোখ না, ওই বড় ভাইয়ের মতো না, ভদ্রস্থ পবিত্র চোখ। তিশা, ফোনে আসুন। ফোন করতেছি আমি এতেশা, আমার পক্ষ থেকে হাবিব অনুরোধ করতেছি, হাবিব ফোন দাও। তিশা, ফোন ধরুন এবং কথা বলুন। ফোন দিন এবং বাকি গল্পগুলো আপনার কাছ থেকে শুনবো। তার আগে আগে তিশার কাছ থেকে একটু ঘুরে আসি। তিশার নাম্বার কি কাছে আছে? প্রডিউসার, ফোন দিন তাহলে। তিশা, আমি সত্যি আমি চাচ্ছি, অনেক বেশি করে চাচ্ছি আপনি আমাদের সাথে কানেক্টেড হন। কানেক্টেড হন আপনার নিজের কথা বলার জন্য, কানেক্টেড হন যে আপনার সাথে আমি কোনো কারণ ছাড়াই কথা বলতে চাই, সে কারণে যে আপনার কথা শুনি, আপনার কণ্ঠস্বর শুনি। আপনি বলুন যে আপনার জায়গা থেকে এক্স্যাক্টলি কি পরিস্থিতিতে এখন আছেন, হাবিবের সাথে এই জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে চান কিনা। আপনাকে বলছি তিশা প্লিজ, আমি ফোন করতে যাচ্ছি এখন, ফোনটি ধরুন, কল দিন। নাম্বার বন্ধ করে রেখে দিছি। স্পিকার দেন তো। আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। ওকে, আমি ওয়েট করবো আপনার জন্য তিশা, প্লিজ আপনি ফোন করুন এবং ফোনে কমিউনিকেট করুন। ওকে, আপনি বলছিলেন হাবিব যে আমি জানি না যে তিশা আসলে আমার সাথে সম্পর্কের এন্ডিংটা কিভাবে চায়, কি চাচ্ছে সে, সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন না। দেন ফাইনালি কি এখন অবস্থায়? কারণ একটা কথা হচ্ছে কি, একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন ছিলাম, সে কেমনটা ছিল, কেমনটা করতো সেটা বুঝতে পাইতাম, কিন্তু এখন সে, আমি কোনোভাবে বুঝতে পারি যে সে কথা বলে, দুইজনের সঙ্গে কথা বলে, কোনো ক্রমে তার নাম্বারটা আমার কাছে মানে ম্যানেজ করতে পারি আর কি। যাই হোক, কথা বলে সে, আমার ওর একটা আইডি ছিল, মানে আমার নাম আহসান হাবিব, ও আইডি নাম দিয়েছিল হচ্ছে দিশা আহসান। ওই আইডিটা ইউজ করতো, সে ওইটাকে ডিএক্টিভ করে সে নতুন একটা আইডি ইউজ করে আবার মানে করতেছে। এটা আবার আমি জানি না, এটা আমাকে আবার ব্লক করে রাখছে, আমি সার্চ দিয়েও পাবো না, আমার এরকম ব্লক করে রাখছে। বর্তমান অবস্থাতে কি এরকম অবস্থাতে হ্যাঁ, আছেন হাবিব? বর্তমান। আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিশার সাথে সম্পর্কটা আবার রিভিল করা যায় কিনা। ফোন দিয়েছে আপনার জি, তিশা? আবার ফোন দিয়েছে। ধরেন তিশা, ইউ আর সো কনফিউজ না। আমি কথা বলতে চাচ্ছি তিশা, প্লিজ কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম তিশা। তিশা, আমি এতেশাম লভগুরু প্রোগ্রামের সাথে জড়িত আছি দীর্ঘ 16 ইয়ার্স এবং আমি অন ইয়ারে এখন আছি। আর এটা আমার জন্য অনেক ভালো লাগা তিশা যে তুমি আছো ফোনে। তোমার মতো এত সুন্দরী মেয়েকে আপনি বলে পর করে দিতে মন চায়নি, তাই তুমি করে বললাম। যেমনটা বর্ণনা দিচ্ছিল হাবিব, তার চাইতে বেশি সুন্দর তুমি, কারণ যখন তুমি কথা বলছিলে তখন ছবিটা ভেসে উঠছিল। তোমার প্রাইভেসির জন্য ওই ছবিটা প্লে করিনি, বাট আমি আর চোখে কিন্তু তোমাকে দেখেছি। তিশা, কেমন আছো এখন সব মিলিয়ে? আমি ভালো আছি তিশা, আমি ভালো আছি, কিন্তু বিশ্বাস করো, ভালোবাসার হাত ধরে যখন তোমরা ভালো থাকো তখন ভালো লাগার মাত্রা আমার বহুগুণ বেড়ে যায়। আমি তোমার রংপুরের সাথে আমার প্রাণের সম্পর্ক, বহুদিন আমি রংপুরে গেছি। স্পেশালি আমার স্পষ্টত মনে পড়ে যে পায়রা চত্বর না, ওইটা পায়রা চত্বরের আশপাশের ওই এলাকা,
ওই যে জমিদার বাড়ি আছে ওটা কি এলাকা বলে এটা? তাজহাট আজহার। বাড়ি। তারপরে যে একটা অনেক ফাঁকা জায়গা আছে কি বলে এটা, পাশে লেকের মতো, লেক না ঠিক, ক্যান্টনমেন্টের পাশ দিয়ে এরিয়াটা। ঘাগুট। হ্যাঁ ঘাগুট। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি। এবং স্পেশালি আমার বড় ভাই ছিলেন টোয়াইসি হিসেবে ক্যান্টনমেন্টে, তখন প্রায়শই যাইতাম। এবং আমার মনে পড়ে আমার ক্যান্টনমেন্টে ঢোকার খুব ইচ্ছে ছিল, যদিও আমি ফাইনাল প্রেসিডেন্সিয়াল ভাইভাতে রিজেক্টেড। ভাইয়ের ড্রেস পরে মাঝে মাঝে আয়নার সামনে ডেমনস্ট্রেট করতাম। সো অনেক ছোটবেলার স্মৃতি তোমাদের এলাকায়। তিশা, তিশা বলো, একটু প্রাণ খুলে কথা বলো যে কি চাচ্ছ, কেমন আছো, জীবনটাকে সামনের দিকে কিভাবে দেখতে চাচ্ছ? তো হচ্ছে অর্ধেক সত্য কথা বলতেছে, অর্ধেক মিথ্যা বলতেছে। অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, বলো পুরো সত্য কথাটা তুমি বলে দাও। তার মধ্যে অনেক কিছু মিথ্যা হয়েছে। তুমি বলো তিশা। আমি তার কাছ থেকে দূরে সরে আসছি, ভালো করে জানি কেন দূরে সরে আসছি। কারণগুলো বলো তো। ডিয়ার একটু 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 এমন ভাবে কথা বলো যাতে পরিষ্কার ভাবে আমি শুনতে পারি। হ্যাঁ, একটু দূরে থেকে বলতে পারো, একদম পরিষ্কার ভাবে বলো। তুমি ফোন কলে দিয়েছো নাকি কোনো হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছো? নাম্বারে। ওকে ডিয়ার, বলো তুমি সত্যি কথাগুলো বলো। আমার সাথে থাকা অবস্থায় তার এক্স ওয়াইফের সাথে কেন কন্ট্যাক্ট করতো? নাম্বার 1। ওকে, নাম্বার 2। এটা রং। এক সেকেন্ড হাবিব, এটা ফাজলামুর জায়গা না, না? এই প্রোগ্রাম যদি সত্যি শুনে থাকো, তুমি তো জানো যে মানুষ অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এই প্রোগ্রামের সাথে কানেক্টেড থাকে। তুমি এতক্ষণ তো টানা কথা বলছো, তিশা কি ছিল তখন? এখনো ও বলতেছে চুপচাপ শোনো। তোমার এক্স ওয়াইফ তোমার কথা অনুযায়ী যে 6th কত সেপ্টেম্বর না কত তারিখ বলেছিলে? 6th অগস্ট। 6th অগস্টে তুমি ডিভোর্স দিয়েছো, 7th আগস্টে তুমি বিয়ে করেছো তিশাকে, রাইট? নো নো, এটাও ভুল। সঠিক তথ্য কি তাহলে? অবশ্যই সত্য। আমি আগে কথাগুলো অবশ্যই শুনিনি, সে যেগুলো বলছে আমি জানি না। সে আমাকে আগেই বিয়ে করে রাখছে। আমার কথা শুনতে পারো না? পরে সে 29 তারিখে সাগর লাউডেস। ওকে, তারপর সে তার সাথে কন্ট্যাক্ট করতে, তার ফ্যামিলি থেকে চাপ আসে তার ওই মেয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য। ডিয়ার এক সেকেন্ড, তিশার সাথে কি তখনও সেপারেশন হয়নি তাহলে? না না না, তুমি তো বললে যে তার সাথে সেপারেটেড হওয়ার পরেই তুমি আগের বউয়ের সাথে সেপারেটেড হওয়ার পর তিশার সাথে সম্পর্ক জড়িয়েছো। ফাইনালি শুনে না। বাট তিশা বলছে যে কখনোই সেপারেশনের ঘটনা তুমি ঘটাওনি। ওকে তিশা, তারপর? একটা মেয়েকে লাইফে সে ছোট করাটা খুব সহজ বিষয় তার কাছে। সে আমাকে কখনো রেসপেক্ট দিয়ে কথা বলেনি। তার সাথে আমি যতদিন ছিলাম চিল্লাচিল্লি, মারামারি, ইভেন সে আমাকে এমন ভাবে গায়ে হাত তুলছিল, আমার কান থেকে ব্লাড পর্যন্ত আসছিল। দেন সে আমার চাচ্চুর গায়ে, আমার চাচ্চু আমার বাবার সমান, তার গায়ে পর্যন্ত সে হাত তুলছিল। তুমি কি মস্তান নাকি হাবিব? এগুলা মেনে নিয়ে একটা ছেলের সাথে কি সম্পর্কে থাকা যায়? যায় না ডিয়ার, বলো তোমার আর বাকি কথাগুলো বলো। আমি তাকে কম করছি, ইগনোর করছি না। সে অর্ধেক সত্য বলে, অর্ধেক মিথ্যা বলে। সে মিথ্যা কথাগুলো এমন ভাবে বানিয়ে বলে যেটা কল্পনার বাইরে। যেমন একটা কথা বলি, তার দাদি মরে গিয়েছিল, তো তার যে দাদি মরে গেছে, আমি তো তার ওয়াইফ, সে তো তার মুখ দেখানোর জন্য আমাকে নিয়ে যাবে তাদের বাসায়, তাই না? সে মানে আমাকে তার মুখটা পর্যন্ত সে দেখতে দেয়নি। তার দাদি 40 দিন তার এক্স ওয়াইফ আসছিল, বাট আমি যাইনি। তার মানে কি আগের ওয়াইফের সাথে তার সেপারেশনটা হয়নি, তাই তো? তার কন্ট্যাক্ট করে, যোগাযোগ তার সাথে ফ্রিকোয়েন্টলি থাকে, তাই? তাকে বলে যে আমার কাছ থেকে বেশি 8-9 লাখ টাকা নিচ্ছে, আমি তাকে জোর করে বিয়ে করছি, আদার্স যেগুলো তাকে বলে। এরকম কিছু না, তার থেকে শুনে তো আমি তাকে কখনো 8-9 লাখ টাকা দিয়েছি কিনা। এই সাউন্ড একটু জোরে দাও। টাকা নিয়েছো তুমি তার কাছ থেকে? কত টাকা? আমি তো বললাম যে আমাকে টাকা দিয়ে সে হেল্প করতো। হেল্প করতে পরিমাণ তো অনেক বেশি শুনতেছি এখানে। মানে না, এগুলো সে মিথ্যা বলতো। সে
আমাদেরকে কনভিন্স করছে, এটা বলে ওর সাথে কথা বলতো যে আমি ত্রিশের কাছে 8-9 লাখ টাকা নিয়েছি, 8-9 লাখ টাকা নেওয়ার কারণে আমি তো ওকে ছেড়ে দিতে পারছি না, মানে আমাকেও ঠিক থাকতো ও আচ্ছা, তাকেও ব্যালেন্স করতো এবং যুক্তি হিসেবে দেখাতো যে আগের ওয়াইফের কাছ থেকে সে টাকা নেওয়া আছে, সেই কারণে তাকে ছাড়তে পারছে না। না, আমার কাছ থেকে সে টাকা নিচ্ছে, এই জন্য আমাকে ছাড়তে পারছে না, ওই মেয়েকে বলা প্রথম। ওকে ওকে, প্যারালালি দুইটা সম্পর্কই কন্টিনিউ করতো, বুঝতে পারছি। এখন কি অবস্থা সবকিছু মিলিয়ে তিশা, তোমার কি মনে হয়? ওর ভাষ্য অনুযায়ী ও এখনো একদম ভালোবাসার জন্য পাগল হয়ে আছে, তোমাকে ফিরিয়ে আনতে চায়, তুমি আসতে চাও না। তুমি কি আদৌ তার প্রতি তার কোন রকমের দুর্বলতা ভালোবাসা তোমার কাজ করে, নাকি তুমি আসলেই তুমি তার কাছে আর ফিরে আসতে চাও না? আমি আসলে তার কাছে আর ফিরে যেতে চাই না। আরেকবার বলো। আমি আসলে তার কাছে আর ফিরে যেতে চাই না। সব ভুলে, লাইফ ফিল করে রাখছে। সব ভুলতে পারছো তো তোমার জীবনের বাকি ওর সাথে কাটানো মুহূর্তগুলো? এই দীর্ঘ নিঃশ্বাস তো অন্য কথা বলে টিয়া। কিন্তু আমি সিরিয়াসলি এরকম একটা ছেলের সাথে থাকতে চাই না, যে আমার প্যারেন্টসকে অসম্মান করতে জানে না। কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলোকে দূরে রেখে আসতে পেরেছো কিনা, ভুলতে পেরেছো কিনা? ইনশাল্লাহ ভুলে গেছি, ভুলে যাওয়ার ট্রাই করতেছি। ও ট্রায়ের মধ্যে আছো? দেখছি তোমরা কোথায় গেছিলে বিয়ের পর সবচেয়ে দূরে কোথাও? দেখে রংপুর থেকে বেরিয়ে হওনি? ঢাকায়। ঢাকায়? তার সেই সময়টা নেই যে আমাকে নিয়ে সে কোথাও দূরে যাবে, দূরে কোথাও। আসলে স্বপ্নের তাজমহলের প্রয়োজন পড়ে না, অথবা লাঙ্কের বিচে ঘোরারও প্রয়োজন পড়ে না। তার সাথে আমি অনেক হ্যাপি ছিলাম, অনেক হ্যাপি ছিলাম। কি কারণে? সঙ্গ হিসাবে কি হাবিব অনেক দারুণ নাকি? হাবিব বলছিল যে খুব ফান করতে পারতো, তুমি নাকি খুব এনজয় করতে তার সাথে থাকা মুহূর্তগুলো। That's true. ট্রু? জি, ভুলতে কষ্ট হয়? অনেকটা ভুলে গেছি যখন থেকে সে আমার গায়ে প্রতিনিয়ত হাত তোলা শুরু করতো। এখন কি অবস্থায় আছো? পুরো ভুলতে পারছো নাকি এখনো সম্ভাবনা আছে আবার ওই আগের জীবনে ফিরে আসা? ফিরে যেতে চাই না ভাইয়া, ওই লাইফে আমি ব্যাক করতে চাই না। আমি আমার লাইফে বিলিভ নিয়ে অনেক ভালো আছি। আর ও যে বললো না যে ফোন ওয়েটিং, এটা সেটা আমি আসলে কারোর সাথে কন্ট্যাক্টে নেই বা নিয়ে কোনো রিলেশনশিপে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। লাইফে অনেক বড় ধাক্কা খেয়েছি, তো নিয়ে করে কোনো কিছু শুরু করতে চাই না কারোর সাথে, নিজের মতো একা বাঁচতে চাই। বলো কি বলতেছো? আচ্ছা, যাই হোক, ও যা বললো ঠিক আছে, সত্য। ওর ফোন ওয়েটিং নাই, ঠিক আছে। আপনি ফোন কল ওয়েটিং এর স্ক্রিনশট আপনি দেখেন। আমি কল ওয়েটিং থাকতে পারে না, ওয়েট বাট ও বলেছে যে কল ওয়েটিং এর পেছনে কোনো সঠিক কোনো রিজন নাই, যে অন্য কোনো সম্পর্কের সাথে সে আমি জড়িয়ে তো আছে। বলিনি এটা। আমি একবার বলছি গুরু যে ও সম্পর্ক করে, আমি বলছি যে ওর ফোন ওয়েটিং থাকে, দেখেন যে ও নিজে থেকে বলতেছে এটা। আমি কিন্তু বলিনি আপনাকে একটাবারও যে আমি বলছি যে ও না, রিলেশন তা করে। আপনিও বলেননি, এবং কল ওয়েটিং যে থাকতে পারে ইটস এ নরমাল ফেনোমেনন। আমি এভাবেই নিচ্ছি, কিন্তু আমি জাস্ট বলছি। তাকে আমাকে কনফারেন্স করতে হবে। আচ্ছা, আমার পার্সোনালিটি আছে না, আমার ফ্রেন্ড সার্কেল আছে না, আমি কেন তাকে সবসময় কনফারেন্স করতে যাবো? তাকে কেন এত প্রাইভেট? আমাকে তো প্রাইভেট 3 দিন থেকে আমি ফোন দিচ্ছি, 3 দিনে আপনি কল লিস্ট চেক করে দেখতে পারেন। মিনিমাম হচ্ছে আমি 600+, মানে তার 1000-এর কাছাকাছি হবে। আমি ফোনে ট্রাই করছি, আমি কল লিস্ট এখন আছে, চেক করতে পারবেন। কিন্তু সে আমার ফোনে কথা বলছে সর্বোচ্চ কয়েক মিনিট, আর ফোন যে কয়েকবারই দিছি ওয়েটিং পাইছি, কিন্তু আমার ফোনটা পিক হয় না। কথা বলা শেষেই ফোনটা কেটে বন্ধ করে রেখে দেয়। তিশা, কি চাচ্ছ তুমি? আর ফিরে আসতে চাও না? না, ওরা ওর মেইন প্রবলেম হচ্ছে ফ্যামিলি। আমি ওরকম একটা ফ্যামিলি ওর সাথে থাকতে চাই না। ফ্যামিলির জন্য নাকি তার জন্য? না, তার ফ্যামিলি তো তার আগে ওয়াইফকে নিয়ে আসতে, তাহলে তাকে নিয়ে আসে কল, তার সাথে সংসার করে। এক সেকেন্ড, তাহলে তিশা একটু হোল্ড করো। তুমি আসলে কই আছো? তোমার বয়স তো খুব বেশি হওয়ার কথা না। কত বয়স চলে এখন? 28। 28? আর 5-6 বছর আমার বাড়ালে তো তোমার ডাবল হয়ে যাবে বয়স। তুমি বলে সম্বোধন করতেছি, মনে কিছু নিও না। শিওর। তুমি আসলে কি চাও বলো তো? চুলগুলো গেছে তো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য।
রংপুরের ওয়েদার খারাপ, কিন্তু এত খারাপ না যে চুলগুলো এত অল্পতে চলে যাবে। না, আমার চুল ছোট থেকেই অনেক সিদ্ধান্তহীনতায় কি খুব ভুগো যে আমি কার সাথে ভালো থাকবো, এটা কি বুঝতে পারো না? সেটা ও নিজে থেকে একবার বলল। তুমি বলো ওর কথা, ও তো ফোনে আছে, তুমি শুধু আচ্ছা, বলো যে সিদ্ধান্তহীনতায় ভুগো, যে যাকে ছেড়ে চলে আসলাম এটা মনে হয় দোষ করলাম, যাকে গ্রহণ করলাম এটা মনে হয় ভুল ছিল, আগেরটাতে ফিরে যায়, নাকি প্যারালালে 2-3টা সম্পর্ক চালানোর কোনো যৌক্তিক ব্যাপার বলে তোমার কাছে মনে হয়? মানে হাবিব, জি জি গুরু বলেন। কোনোভাবে এটাকে জাস্টিফাই করো না। তোমার যে কমিউনিকেশন ছিল এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহের সামান্যতম অবকাশ নাই। জি। জন্য তুমি আমাকে যদি বড় রকমের ফ্রড মনে করো, করতে পারো। এই মেয়ের সাথে সম্পর্ক থাকা অবস্থায় পূর্বতন স্ত্রীর সাথে যে তোমার কমিউনিকেশন ছিল, সেটা এই মেয়ের কথার ভিত্তিতে বলছি না, আমি কনফিডেন্টলি বলছি যে তোমার আসলেই ছিল। না, সন্দেহ, এটা আর কিছু না। তোমার কমিউনিকেশন ছিল হাবিব। এটা সন্দেহ। হাবিব, এক সেকেন্ড আমার দিকে তাকিয়ে বলো। জি। তুমি একটু চুপ থাকো তো, দিশা চুপ থাকো। তোমার কি কমিউনিকেশন ছিল না এই মেয়ের সাথে, পূর্বতন স্ত্রীর সাথে? কোনো কিছু আমরা তোমাকে কেউ জেলও দিবে না, ফাঁসি দিবে না, আমরা কোনো প্যারালাল আদালত চালাই না। গুরু একদিনই ছিল, সেটাও জানে। এটা নিয়েও অনেক কমিউনিকেশন ছিল তো? একদিন বলছিলাম, মানে 3 দিন কথা আচ্ছা, হচ্ছিল। ওই মেয়েটির প্রতি তোমার যে দরদ বা মহব্বত, এটা দোষের না, দোষ- বাট এটা কি কারণে কাজ করতো যে আমার প্রথম স্ত্রী তাই, নাকি না। আমি ওকে ডিপ্রাইভ করেছি, ওকে ছেড়ে দিয়ে চলে এসে না, আমি না, তিশার না, হাত না, ধরেছি তাই? না, না। কি কারণে? আমার একটা বেবি এখানে আছে তাই। ওই ও- পূর্বতন স্ত্রীর ঘরে? হ্যাঁ, না, তিশা অনেক বলতো ওদের বাবুর সঙ্গে কথা বলতে হেল্প। পূর্বতন স্ত্রীর ঘরে? হ্যাঁ, ও বলতো নিজে থেকে ঈদে বলতো কথা বলো একটু, মানে আমার খারাপ লাগলে বলতো ওদের বাবুর তিশার সঙ্গে ব্যাপারে কোনো কথা বলতো। কমপ্লেন আছে তোমার? ওর ব্যাপারে মানে কমপ্লেন বলতে কি, মানে আমার কথা হচ্ছে সে মানে যদি মানে একটা জিনিসের যদি তিশার ব্যাপারে কোনো কমপ্লেন আছে কিনা সরাসরি? আমি সরাসরি কোনো কমপ্লেন মানে আমি দিতে চাই না। আমার কথা হচ্ছে মানুষ অন্যায় করে যদি সমাধানে আসে, সেটা অন্যায়টা কি বলো তাহলে? অন্যায় কিছু না। আমার কথা হচ্ছে সে আপনার চরিত্রগত কোনো না, problem কোনো ছিল চরিত্রগত প্রবলেম আমি বলবো না। তিশা তোমাকে কোনো রকমের কোনো প্রবলেম বা কোনো খারাপ কাজের মধ্যে ইনভলভ করেছিল? না, তা করিনি আমি। যেই নেগেটিভ সম্পর্কের কথা তুমি বললে, যে কয়েকজন মানুষ তোমাকে, যারা মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা কামায়, যে তোমার বড় ভাই এবং তাদের সাঙ্গপাঙ্গদের কথা বললেন, এখানে কি কারো ইনভলভমেন্ট ছিল? না, তিশা কি প্রিভিয়াসলি তাদের প্রিভিয়াসলি তাদের সাথে পরিচিত ছিল? না, তাদের একজনকে চিনতো, কিন্তু এভাবে ইনভলভ বলতে তা না। চিনতো। তিশার এইরকম সংশ্লিষ্টতা আছে এবং এ ধরনের যারা মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা কামায়, এরকম কোনো প্রমাণ বা কোনো সংশ্লিষ্টতা বা যোগাযোগ তিশার ক্ষেত্রে পাইছো কখনো? না, তা পাইনি। ওকে, আমার এই আলোচনা শেষের দিকে যাচ্ছে অনুষ্ঠানে। শুধু একটা কথা জানার আছে, সেটা হচ্ছে তোমার বাচ্চার বয়স কত এখন? প্রায় 5 বছর। ছেলে না মেয়ে? ছেলে। কি নাম? আবরার শাওরিয়ার। আবরার। আমার ছেলের নাম আয়মান, 3 বছরের কম বেশি। তুমি কারো হতে পারোনি? দিস সো আনফরচুনেট। তুমি কারো হতে পারোনি। ঠিক। তোমার আনস্টেবিলিটি সবকিছুকে ধ্বংস করে দিয়েছে হাবিব। তুমি কারো হতে পারোনি। ইমোশন, ভালোবাসা এক জায়গায়, রেসপন্সিবিলিটি তো একটা ব্যাপার। তোমার মতো ছেলে যে আবেগের বড় বেশি কাঙাল, আবরার বড় হয়ে যদি ঘৃণার চোখে তোমাকে তাকায়, যখন তোমার বয়সের ভারে তুমি মুহ্যমান হয়ে যাবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে সাপোর্ট করবে না, সেদিন বুঝবা কষ্টকারে কয়। তোমার মতো বাপ ছেলের চোখে ঘৃণা কোনোদিন মেনে নিতে পারবে বলে আমার মনে হয় না। যে সবসময় চেষ্টা করেছে বহু মানুষের ভালোবাসার কারণ হওয়ার, যে ছেলে চেষ্টা করেছে আমাকে শ্রদ্ধার চোখে, ভালোবাসার চোখে মানুষ দেখুক, আপন ঔরসে জন্ম নেওয়া, তার রক্ত যখন বিক্রয় করবে, ঘৃণার চোখে তখন তাকাবে, তোমার ভালো লাগার কোনো কারণ থাকবে না। না তুমি আবরারকে ভালো রাখতে পারছো, না আবরারের মাকে ভালো রাখছো, নাকি ওদেরকে ডিপ্রাইভ করে যে মেয়েটিকে সম্পর্কে তুমি জড়িয়ে, তুমি তোমার চাইতে বেটার মেয়ে ডিজার্ভ করেছো ওই সময়, এটাই তো মানো। তুমি যদি মেয়েটির হাত না ধরতে, এই তিশা মেয়েটির অনেক বেটার জায়গাতে সে পাত্রস্থ হতে পারতো, এটা তো বুঝো। তোমার যে বর্ণনা আমি তোমার মুখে শুনেছি, যেমন দেখতে মেয়েটি, যেমন তার স্মার্টনেস, নিঃসন্দেহাতীত ভাবে তোমার চাইতে বেটার অপশন তার কাছে ছিল। ছিল না? ছিল না। কাউকে তুমি ভালো রাখতে পারোনি। মোরাল অফ দ্য স্টোরি কিন্তু এইটা হাবিব, কাউরে ভালো রাখতে পারোনি। প্রথম যে সম্পর্কের মধ্যে ছিলা, সেই সম্পর্কটাই যদি রিলিজিয়াসলি তুমি মেনটেন করতে, হোয়াটএভার, চাচিকে অনেক শ্রদ্ধা করে বিয়ে করেছো, আর যাই করেছো না কেন, তোমার নসিব মেনে নিয়ে যদি সেই সম্পর্কের মধ্যে থাকতা,
তাও হয়তো সেই মেয়ে এবং স্পেশালি তোমার বাচ্চার বাবা হিসাবে দারুণ একটা সম্পর্কের দিকে তুমি ধাবিত হতে পারতা। না তুমি আবরারের মাকে সম্মানিত করতে পেরেছো, না সন্তান হিসাবে আবরারের সত্যিকারের যে দায়িত্ব সেটা পালন করতে পেরেছো, না ওখান থেকে ফিরে এসে এই যে মেয়েটি আমার সাথে ফোনে এখন, তিশা নামের এই মেয়েটিরও জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। কারো হতে পারোনি। এখন বুঝবা না, আমার ধারণা এখন থেকে আরো 5-7 বছর পরে তোমার এই ভাবনাগুলোকে তোমাকে এলোমেলো করে দিবে। দোষ জারি হোক না কেন, তোমার পূর্বতন স্ত্রীর দোষ হোক, আপনার তো দোষের কথা বললে তো তোমাকে এনে মার্ডার করবো আমি। 5 বছরের বাচ্চার আর কি দোষ থাকতে পারে? তোমার ওরসে জন্ম না কি দোষের নাকি? অথবা তিশার তরফ থেকে কোনো দোষ হোক। মোরাল অফ দ্য স্টোরি তো তাই না যে 3টা মানুষের কাউকে তুমি ভালো রাখতে পারোনি। জীবনটাকে আরেকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো হাবিব। কোত্থেকে শুরু করবে আমি নিজেও জানি না। এত অল্প বয়স, মাত্র 28 বছর বয়স, এত পেঁচায় ফেলছো জীবনটারে। বিজনেস কি ভালো বুঝো? ছোটবেলা থেকে আমি যখন বিজনেস করতে ভয় পাই, বুঝো তো, না হলে তো তুমি ওই যে শপিং মলের কথা বলে নিয়ে সেখানে তো ভালোভাবে বিজনেস করতে পারতে না। স্টিল দেয়ার ইজ এ চান্স ডিয়ার। এখনো চাইলে ঘুরে দাঁড়াতে পারো। ব্যবসাটা শুধু ভালোভাবে করো, টাকার ফ্লোটা যেন প্রপারলি আসে। যদি এই মেয়েটি এখনো তোমাকে পর করে দেয়নি, যতটুকু আমি কণ্ঠস্বর শুনে বুঝছি, যদি এই মেয়েটিকে নিয়েই তুমি জীবনের বাকি দিনগুলো পথ চলতে শুরু করো, এর জন্য খুব জরুরি ভরসা জায়গাটা দেয়া। সঙ্গত কারণে এই মেয়ে তোমাকে ভরসা পায়নি। তুমি এমন সুদর্শন কেউ না, কিন্তু আসলে পাম মারার জন্য বহু কথা বলিও মেয়ে তেশা। আমি অসুন্দর, আমার চাইতে তুমি অসুন্দর, কিন্তু তারপর ওই মেয়েটি সুন্দর পোশাক পরে তোমাকে যাইতে দিত না। এটাকে পজিটিভনেস বলে, যে আমার জান, আমার কলিজা, আমার হাবিব, শুধু আমার, এখানে যেন আর কেউ না পেয়ে বসে। আর তোমার যে ফিতরত আড়ালে আবডালে টের পেত ওই মেয়েটি। জানো মেয়েদের মধ্যে যে অবজারভেশন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা কাল থেকে বেশি দিয়ে দেয়, এটা জানা আছে তোমার? এজন্য টের পাইতো যে বেটা আবার এদিক ওদিক মুখ দিতে পারে, এই কারণে ভয় পাইতো। বুঝছো না? বুঝনি? তুমি সুন্দর, খুব হ্যান্ডসাম, লোকে এসে পড়ে মরবে তার জন্য না, কিন্তু ও টের পাইছিল যে আবার এদিক ওদিক মুখ দিতে পারে, এই ভয় থাকতো। ভয়টা কাটাতে পারোনি। তুমি তোমার ভাবির কাছে যাও। আমি আমার বইয়ের কথা বলতেছি। 16-17 বছর আমি মিডিয়াতে আছি। সিঙ্গেল কন্ট্রোভার্সি আমাকে নিয়ে নাই। মাঝরাত হলে আমি বাড়ি ফিরে যাই শুধু একটা কারণে, মিডিয়াতে কাজ করি। কোনো না কোনো ভাবে যদি একটা ইঙ্গিত পাই, তাহলে ছেলের মুখে পেঁয়াজের গন্ধ, বাকিটা তখন একা একা ভেবে নেবে মিডিয়ার পরিস্থিতিটা এত খারাপ। তার জন্য আমি চেষ্টা করি ওর মধ্যে যেন কোনো রকমের কমপ্লেক্সিটি না তৈরি হয়। তার মানে আমি নিজেকে খুব পীর বা বলতেছি না, খুব যত্ন করে নিজেকে আড়াল করে রেখেছি, আমার খারাপ কাজগুলো না জানতে পারে। তাই তো প্রডিউসার করি, বাট নিজেকে লুকিয়ে রাখি যত্ন করে। আর তুমি 1-2টা মেয়েকে নিয়ে উলঝ গিয়া নিজের এমন একটা পোর্ট্রে, এমন একটা পার্সোনালিটির এমন একটা ক্যানভাস পোর্ট্রে করেছো, মানুষ ভয় পায় তোমাকে নিয়ে, আবার না কোনো দিকে মুখ দেয়। বুঝতে পারছো না? বুঝোনি বিষয়টা, তোমার ব্যর্থতা বাপ। ঘুরে দাঁড়ানোর একটাই সুযোগ আছে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে তোমার বয়স 28 না, খুব কম সময়। নতুন করে শুধু ব্যবসায় মন দাও, টাকার ফ্লোটা আসতে থাকুক, আর মনটাকে শক্ত করো। আসলে কাকে নিয়ে চলতে চাও তুমি? আবরারকে তো পর করা উচিত হবে না, কোনোদিন পর করতে পারবে না। আমার মনে হয় তিশাও চায় না যে আবরারকে পর করুক কখনো। হাবিব, তিশা তুমি কি চাও সেটা? অবশ্যই না। তো আমি চাই এবার ফ্যামিলির যে বোন উন্নতি চাই, তার যেহেতু একটা দ্বিতীয় আছে, সে তার লাইফে আবার করে, এটা আমি চাই। কি চাও আরেকবার বলো পরিষ্কার। তুমি কি বুঝতে পারছো হাবিব? আমাকে বলো কি বলছো। ও বলতে চাচ্ছে, মানে আমি যেটা বলি আপনাকে শুনে, ও মানে আপনাকে, মানে এখানে ও মানে কথা হচ্ছে যে মানে সবার সামনে সে বলতে পারতেছে না, সে মানে বলতে চাচ্ছে যে ও আমার সঙ্গে থাকবে না, সে আমাকে ও কাছ থেকে দূরে গিয়ে, আমার যেহেতু বাবু আছে, আগের যে ডিভোর্স যাকে দিছে আমার যে এক্স স্ত্রী আর কি, তার সঙ্গে লাইফ লিড করতে বলতেছে, এটাই সে বোঝাচ্ছে। চাই কে তিশা?
ও বলতে চাচ্ছিল যে তুমি নাকি বলতে চেষ্টা করছো যে বাচ্চার সাথে তো সম্পর্ক থাকবেই, সেটা তুমিও বলছো যে সেই জিনিসটা আমি নিষেধ করি না, বাট তুমি আর ওর সাথে সম্পর্কে জড়াতে চাও না এবং আগের ওয়াইফের সাথে নতুন করে সম্পর্ক করুক সেটাই তুমি চাও, এটাই কি বলতে চাইছো তুমি? জি জি। কারণ আমার সাথে সে আবার থাকবে, আবার ওই সাথে কন্ট্যাক্ট করবে, বাইরে থেকে পাওয়া ভালো, বারবার পাওয়ার থেকে। হ্যাঁ, একটা সময় ছিল আমাদেরকে অনেক বেশি লাভ করতাম, অনেক বেশি। আমি জানি যে তুমি ওর কাছে আসবে না, আমি বলছিও না তুমি ওর কাছে আসো, বাট এই সময়টা কিন্তু পার হয়নি। না, তার জন্য আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছিলাম, ফ্যামিলির কথা না শুনে তার কাছে গিয়েছিলাম। এবং আমি হলপ করে বলতে পারি তিশা, সেই সময়টা এখনো পার হয়নি। এখনো ওর নাম উচ্চারণ করার সময়, এখনো ওর বিষয়ে কথা বলার সময় আবেগে তোমার শরীর কাঁপতেছে। এই ভালোবাসা মহব্বতে এতটুকু ছেদ পড়েনি। আমি স্পষ্টতই লৌগুরু এতেশামী স্টুডিও থেকে স্পষ্টতই তোমাকে দেখতে পাচ্ছি। যদিও আমি জানি তুলনামূলকভাবে ঠান্ডা একটু বেশি রংপুরে, কিন্তু এটা ঠান্ডার কাঁপুনি না, এটা ভালোবাসার কাঁপুনি, যে আবেগ এই ছেলেটির প্রশ্নে তোমার ছিল। একটা কথা বলতাম গুরু, আমি কি ভুল বলতেছি তিশা? চেষ্টা করছো, একদিন হয়তো ভুলে যেতে পারবা, বাট স্টিল এই ছেলেটির প্রশ্নে যে তোমার টান এবং মহব্বত ছিল সেটা এতটুকু যারা পরিমাণ কমেনি। ঠিক না বে ঠিক? ঠিক নাকি বে ঠিক? শুনতে পাচ্ছ তিশা? হ্যালো, দেখো মোবাইল বন্ধ হয়ে গেছে। এনিওয়ে, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের কথা ছিল কিছু ফোন কল নেয়ার, একদম শেষ মুহূর্তে অনুষ্ঠান শেষ করা উচিত আমাদের। ওকে, প্রডিউসার কিছু বলতে চাও? আমরা কিছু ফোন কল নিয়ে নিই। জি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে ওই প্রসঙ্গে আর না যাচ্ছি, যেহেতু রিফিউজ রাইট, যেটা তুমি বলেছিলে, সো ওদিকে যাচ্ছি না। আমরা কিছু ভিডিও স্ট্রিমিং এর কলে যাব। আমি লাস্ট মুহূর্তে তোমার ফোন কল নিব। তিশাকে ফোনে রিচ করতে পারো কিনা দেখো, শেষ কমেন্টসটা তার নিয়ে অনুষ্ঠান শেষের দিকে যাব। আমরা ভিডিও স্ট্রিমিং এর কলের কথা বলেছিলাম, ফার্স্ট ভিডিও স্ট্রিমিং কলে যাচ্ছি। আজকে স্পেশাল দিন আমাদের সকলের জন্য, 50 ইয়ার সেলিব্রেট করতেছে পুরো বাংলাদেশ এবং বাঙালিরা যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা ভিডিও স্ট্রিমিং এ কিছু যাই এবং সেই সাথে আমরা অলরেডি তো শুনেছি, বুঝেছি। আপনারা যারা এখন এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে আমাদের সাথে আছেন হাবিব, যে তার জীবনের কথা বলছিল, সে কথা প্রসঙ্গে বলেছে যে আর্লি এজে বৈবাহিক সম্পর্কে জড়িত হয় এবং সেখানে তার একটা পুত্র সন্তান আছে যার বয়স 5 বছর। 4 বছর বৈবাহিক সম্পর্কের পর এই কজ কখনোই দেওয়া উচিত না যে আমার চাচি, খালাতো বোন, মা, বাবার কারণে বিয়ে করেছি। এটা একটা ফালতু হিজড়া টাইপের কমেন্টস, এটার কোনো গুরুত্ব নাই। বিয়ে যখন করেছি, কবুল যখন বলেছি, সেটার শেষ পর্যন্ত সেই কন্টিনিউটি রাখা উচিত। সেটা রাখার মতো ইমানি শক্তি, সেটা রাখার মতো পৌরুষ তার মধ্যে নাই বিধায় হিজড়ার মতো ডিসিশন নিয়েছে যে আমার ওখানে ভালো লাগতেছে না, কারণ চাচিকে ভালোবেসে শ্রদ্ধা করে আমি তাকে সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা আমি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করতেছি। এর জন্য তুমি আমাকে ঘৃণা করতেই পারো, আই ডোন্ট কেয়ার। বাট তুমি যখন বিয়ে করেছো, নিঃসন্দেহে 18+, যখন তুমি কবুল বলেছো, তখন তোমাকে সেটা ওনারশিপ নেওয়া উচিত ছিল। যুক্তি হিসেবে দেখিয়েছো চাচিকে পছন্দ করি, শ্রদ্ধা করি, তাই তার কারণে বিয়ে করে ফেলেছি। এই খোড়া যুক্তি তোমার মতো স্মার্ট ছেলের সাথে যায় বলে আমার মনে হয়নি। আমি কি বুঝাতে পারছি তোমাকে? বৈবাহিক সম্পর্কে যেহেতু জড়িত হয়েই গেছিলে, তোমার উচিত ছিল সেটাকে প্রপারলি মেনটেন করার। স্টিল নাও, আজকে প্রোগ্রামের শেষের দিকে তুমি এখন পর্যন্ত তোমার পূর্বতন স্ত্রী সম্বন্ধে মিনিমাম কোনো কমপ্লেইন করতে পারোনি। তবে হ্যাঁ, যে ধরনের হাই প্রোফাইল, যে ধরনের স্মার্টনেস তুমি এক্সপেক্ট করো, হয়তো তোমার স্ত্রীর মধ্যে সেই স্মার্টনেস নাই, কিন্তু এটা কোনোভাবেই ক্রাইটেরিয়া হতে পারে না কোনো মেয়ের কাছ থেকে, স্পেশালি তার বউয়ের কাছ থেকে এবং তার সন্তানের মায়ের কাছ থেকে ফিরে আসার জন্য। আমি মনে হয় বোঝাতে পারছি কি বলছি। স্মার্টনেস এর কারণে, সৌন্দর্যের কারণে সবাই যে মিস ওয়ার্ল্ড আর মিস বাংলাদেশটা কি সব সুন্দরী মেয়েরা কম্পিট করে? তুই তো যাসনি, তাহলে মিস বাংলাদেশ কিভাবে ক্রেডিবল হয়? অসুবিধা নাই। তবে অনেক স্মার্ট, অনেক সুন্দরীদেরকে পাওয়ার জন্য আমি আর আমার নিজের ঘরের বউটাকে তখন খেলো মনে হচ্ছে, আমার ঘরের বউটাকে তখন আনইম্পর্টেন্ট মনে হচ্ছে। এটা হচ্ছে ফালতু একটা ব্যাপার, ঘৃণার সাথে সেটাকে প্রত্যাখ্যান করছি। এনিওয়ে, পরবর্তী সম্পর্কে সে জড়িয়ে পড়ে তিশার সাথে এবং তিশার সাথে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার পরেও সে তার তরফ থেকে তিশার ব্যাপারেও কিন্তু স্পেসিফিক কোনো কমপ্লেনে যাইতে পারেনি বা যায়নি।
এবং তার অ্যাক্টিভিটি যেসব কথাগুলো বলছিল যে বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন রাখা, যে কারণে তিশা তার ব্যাপারে কখনোই তার প্রতি বিশ্বস্ত হতে পারেনি, তাই তিশা তাকে কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। দিস ইজ দ্য রিয়েলিটি। তিশাও বলছিল যে আমি গুটিয়ে নেওয়ার রিজন এটি, কিন্তু তিশা এখনো তাকে ভুলতে পারেনি, তাকে ভোলার চেষ্টা করছে। আমার চাওয়া হবে হাবিব যেন তার সন্তান আবরার, রাইট, জি, তাকে যেন আবরার কোনোভাবেই সাহেব। তাকে রেডি করতে, তার জীবন তৈরি করতে কোনোভাবে যেন ওখানে পিছপা না হয়। জীবনের সব ইনশাআল্লাহ। জায়গা থেকে, সব সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রেখেছে। কোন জায়গা থেকে সাকসেসফুল না, অন্তত বাবা ছেলের সম্পর্কটাতে সাকসেসফুল হোক, সেটা আমার চাওয়া। আর তিশা ফিরে আসবে কিনা আসবে সময় বলে দেবে। তিশাকে আমরা শেষবারের মতো একবার ফোনে কানেক্ট করার চেষ্টা করব। যাচ্ছি কিছু ভিডিও স্ট্রিমিং কলে এবং ফোন কলে, এই কল নিতে নিতে আজকের প্রোগ্রাম শেষ করব। যাচ্ছি ফার্স্ট ভিডিও স্ট্রিমিং এ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। জি কে বলছেন? জি কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি শামসুজ্জামান বলছিলাম রংপুর থেকে। শামসুজ্জামান, প্লিজ অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। আপনাদের এলাকার ছেলে আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে উপস্থিত হাবিব। জি বলুন শামসুজ্জামান। হ্যাঁ গুরু, আমি যেটা শুনলাম আমার বাসা থেকে কাছেই, মিনিমাম 2 কিলো হবে। তাই? হ্যাঁ, আমি এখন ঢাকায় আছি, ঢাকা যাত্রাবাড়ি, এখানে জব করি। তো আমার বিষয়টা আর কি জানতে পারলাম, ওই আপনার অনুষ্ঠান আমি নিয়মিত দেখি। তো ওই ভাইয়ের গল্পটা শুনে অবশ্য খুবই খারাপ লাগলো, যে আসলে এটা মর্মান্তিক গল্প। কিছু বলার আছে আপনার দেশিকে? যদি আপনার পক্ষ থেকে কোনো সলিউশন কিছু বলার থাকে। আমি জানি, আমি নিজে উত্তরবঙ্গের ছেলে, রংপুরের ছেলেদের মেয়েদের পরস্পরের প্রতি অসম্ভব কানেক্টিভিটি। আমি মনে হয় সেই মহব্বত থেকে আপনি ফোন দিয়েছেন। যদি হাবিবকে কিছু বলার থাকে শামসুজ্জামান। অবশ্যই। হ্যাঁ গুরু, অবশ্যই আমার কিছু বলার আছে গুরু। যে ভাই যে গল্পটা বলল, আসলে আমি বলবো যে ভাইয়ের কিছু ভুলের কারণে এ পরিণতি হয়েছে। এট ফার্স্ট ভাইয়ের উচিত ছিল যে যে কোনো এক জায়গায় থাকা। তো এখন হয়তোবা কোনো ভাই তো আর পুরো কথাটাই ডিটেলস বলেনি, হয়তো এর মাঝে কোনো গ্যাপ অবশ্যই আছে। তো আমি ভাইকে বলবো, যেহেতু ওই তিশা আপু সে ডিরেক্ট বলে দিল আসবে না, তো এখন আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যেহেতু ব্যাপারটা ঘটে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আমি মনে করি গুরু আপনার পক্ষ থেকে তিশা আপুকে আরেকবার রিকোয়েস্ট করে যদি বিষয়টা কোনো কিছু একটা সমাধানে করা যেত। শামসুজ্জামান, এখন ভাই জি বলুন। জি গুরু, জি শেষ করুন, আপনি আগে শেষ করুন। আচ্ছা হ্যাঁ, আমার যেটা হচ্ছে যে একটা তো ঘটনায় ঘটে গেছে, তো এখন ঘটনা যেহেতু ঘটে গেছে একটা সমাধান বের করতে হবে। তো ভাইয়ের যেহেতু প্রবলেমটা হয়ে গেছে, তো আমি মনে করি যে যেহেতু বাচ্চা একটা আছে, আবার আগের বাচ্চা আছে, তো এখন ওখানেও তো একটা ঝামেলা। আর তিশাপুর সাথে যেহেতু অলরেডি বিয়ে হয়েছে, আবার ডিভোর্স হয়েছে, তো আমি মনে করি যে কোনো একটা সমাধানে মানে আসলে ভালো হবে আর কি। ওকে, আমার শুধু একটা কথা বলার আছে শামসুজ্জামান, আপনি যেটা বলেছেন আমিও একমত। আসলেই তাই, ভেতরে গল্পের মধ্যে গল্প আছে। হাবিব তিশার সম্বন্ধে খুব ডিটেলিং করতে চায়নি আমার কাছে মনে হয়। এর পিছনে রিজন হচ্ছে তিশা যেন ফিরে আসে সেই প্রত্যাশায়। হয়তো ওকে যদি ওপেন করে দেয়া যায় বা ওকে যদি ক্লিয়ার করে দেওয়া হয় যে তিশা কখনোই তার জীবনে ফিরে আসবে না, তাহলে হয়তো আরো কিছু গল্প তার মুখ থেকে আসতে পারতো। আমি কি ভুল বলতেছি না ঠিক বলতেছি? এটাও তো বলতে পারবে না, কারণ তিশার অপেক্ষায় আছো তুমি। শামসুজ্জামান, আমি আপনার সাথে একমত। কিছু গল্প ভিতরে রয়ে গেছে বলে মনে হচ্ছে। আমার কাছে এখনো মনে হচ্ছে যে হাবিবের ডিসিশন নেওয়ার মানসিক অবস্থা এখনো তৈরি হয়নি, যে আসলে সে কার সাথে থাকতে চায়, কার সাথে যেতে চায়। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা শামসুজ্জামান, যা বলেছেন খুব মনোযোগ দিয়ে, এবং প্রোগ্রামের সাথে না থাকলে এত চমৎকার ভাবে জিনিসগুলোকে অনুধাবন আপনি করতে পারতেন না। আমরা কিছু ফোন কলও নিতে চাই সাথে সাথে। আপনারা ফোন করছেন অথবা আমাদের সাথে স্ট্রিমিং এর যোগাযোগের জন্য কমিউনিকেট করতেছেন 01841904904 এই নাম্বারে। কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি প্রিয়াঙ্কার কাছ থেকে।
যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, Right. ভালোবাসা বাংলাদেশের সাথে ছিলেন, তাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিয়ে নিচ্ছি কিছু কমেন্টস। আপনাদের কমপ্লেইন সবসময় থাকে, আমরা কমেন্টস নেই না, সো এই কমেন্টস গুলো শুধুই আপনাদের জন্য নেওয়া হচ্ছে। রাজ লিখেছেন, আমি কি কথা বলতে পারবো? অবশ্যই আপনি কথা বলতে পারবেন। এখানে আমাদের লিংক ফোন কল ডিরেক্ট নেই। সেখানে যোগাযোগ করে আচ্ছা, আমরা আপনি তিশার কথা কাছ থেকে বলতে একটু পারবেন। বিদায় নিয়ে নিচ্ছি এই ফাঁকে। Exactly. হ্যাঁ তিশা, আমি বিদায় নিচ্ছি অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। আর প্রথমে কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, যে তুমি আমাদের কথা রেখেছো এবং আমাদের সাথে স্ট্রিমিং এ কমিউনিকেট করেছো। শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে। কি বলতে চাই, তিশা 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 তার আগে আর একটা আমি কোয়েশ্চেন করি তোমাকে। ডিয়ার, খুব মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো, স্টিল ইজ দেয়ার এনি হোপ? কোন সম্ভাবনা কি আছে তোমার বহু ভালোবাসার মানুষের সাথে পথ চলার? বুঝে বলো। আজকের এই প্রোগ্রাম আমাদের আর্কাইভে ডকুমেন্টেড থাকবে। যদি নাই থাকে তাহলে তুমি এবং সে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমরা ভালোবেসে যেমন পরস্পরের সাথে একজোট হয়ে আছো, তোমরা যদি নাই ভালো থাকতে পারো, ভালোভাবে আলাদা হয়ে যাও। সো আজকের এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি ভেবেচিন্তে বলছো যে তোমার ভালোবাসা মানুষের সাথে, যাকে তুমি এখনো ভুলে উঠতে পারোনি, তার সাথে পরবর্তী জীবনটা চালাতে চাও কিনা। যদি চালাতে চাও তাহলে কিছু সাপ্লিমেন্টারি কমেন্টস আসতে পারে যে ছেলেটি আগের মতোই মাস্তানি করবে। মেয়ে মানুষের সাথে যারা মাস্তানি করে, নোংরামি করে, তাদের মধ্যে কি বলবো, খারাপ ভাষা চলে আসতেছে। এই টাইপের পার্সোনালিটি পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। পৌরুষ দেখানোর জন্য মেয়েদের সাথে এই ধরনের মাস্তানি করার কোনো সুযোগ না। যেমনটা তুমি বলেছো যে গায়ে হাত তুলে তোমার কান দিয়ে রক্ত পর্যন্ত পড়েছে, স্পেশালি তোমার চাচা বাবা সমতুল্য তার গায়ে এসে হাত দিয়েছে। এটা আমি কায়মনোবাক্যে যদি সবকিছুর জন্য সে ক্ষমা চায় এবং সে যদি সত্যিকার অর্থে কমিটেড হয় যে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এবং যদি কনভিন্স যদি হও, এই ছেলের সাথে নতুন করে পথ চলার কোনো আদতেই সম্ভাবনা আছে কি? বুঝে বলো। যদি না থাকে, ও এবং তোমরা তোমাদের মতো বাকি জীবন রেডি করে ফেলো, বাকি জীবনের পথে হাঁটো। আর যদি সম্ভাবনা থাকে, তোমরা তোমাদের কাছে তোমাদের মতো করে ভালোবেসে কাছে আসো। তিশা, আসলে কি বলবো বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছো না, তাই তো? তাহলে বলার দরকার নাই ডিয়ার, দরকার নাই, প্লিজ বলার দরকার নাই। এখনো তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, তাই তো? এইটা অন্তত গুরুত্বপূর্ণ একটা কথা তুমি আমাকে বললে। ডিয়ার, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি যে তুমি আমাকে গুরুত্ব দিয়েছো। তুমি ধাম করে কিছু বলে দাওনি, যে কথাটা একবার না 1000 বার এই ছেলেটিকে বলেছো যে তোমার সাথে আমার জীবন আর চলবে না, তুমি আগের বইয়ের কাছে ফিরে যাও। রাইট হাবিব? না, এইটা আমাকে বলিনি কখনো। ও আজকে শুনেছো? আজকে বলবো এই কথা কিন্তু বলিনি। তোমার সাথে যে সম্পর্ক থাকবে না সেটা ক্লিয়ার করেছে মানে তো? গুরু, এখানে একটা কথা বলি। আমি একটু শুন, তোমাকে ক্লিয়ার করেছিল এর আগে যে তোমার সাথে সম্পর্ক একটা থাকবে না? কথা বলি, মানে ও যে কথাগুলো আমার ফোনে বলতেছে, মানে আমার কনফিডেন্স আর কি, আমি যদি ওর সামনে যাই, এখনো ও আমার দিকে মানে যদি একবার তাকায় তো মানে কোনো কথা বলবে না, আমি যদি ইশারা দিই আমার সঙ্গে চলে আসবে। ট্রু এটা? 100% এত কনফিডেন্স? মানে ওভার কনফিডেন্স, মানে আমি হাসতে হাসতে ফসফস করে। ও হাসবে। এই তিশা, তাই নাকি? আমি মানে যে আমি কি একটা মুভি দেখছিলাম লাস্ট টাইম যে ও কিছু লাগবে না, গুরু, শুধু আমাকে একবার হাত করার সুযোগ মানে দেয়। গুরু, আমার যে হ্যামিলনের বাসিওয়ালার কথা মনে না পড়ছে। না বললাম না, একটা মুভি দেখছি রিসেন্ট টাইম নেটফ্লিক্স, গুরু, যে আমাকে শুধু একবার জড়িয়ে ধরতে সুযোগ দেয়, তারপর আমি চলে যাবো। মানে 1 মিনিট, মানে ওর সঙ্গে আমার কথা হেভি ঝগড়া ছিল, ঠিক আছে, মানে হেভি কথা কাটাকাটি, মানে ফোনেই, মানে আমি একবার বাসায় চলে যাই। আচ্ছা, ওটা সেই সময় ছিল। তিশা, এই তোমার বড় তো অনেক কনফিডেন্ট যে তোমার সাথে যদি দেখা হয়, মানে ঘটনা বলি গুরু, মানে না, ওই বুঝছি পেছনের ঘটনা এরকম ছিল, না রাইট? না, এই 10 দিন আগের, মানে 15 দিন আগের ঘটনা। মানে ছিল? তার সঙ্গে আমার কথা হচ্ছে না, কিন্তু টোটালি হচ্ছে না, খুব কম সময় কথা হচ্ছে। তো আমি মানে আমরা ওভাররান করতেছি, বাসায় চলে অলরেডি যাই। শেষ, বাসায় 12 মিনিট যখন- ওভাররান হ্যাঁ, করতেছি। বাসায় যখন চলে যাই, মানে ও আমাকে দেখার পরে ফার্স্ট টাইম একটু রাগ করে, তারপরে মানে তার মানে কোনো কথা নেই, তো ঠিক আছে সবকিছু ঠিক করে নাও, ঠিক হয়ে গেল আর কি। ওকে ডান। মানে তোমার বর তো এরকম- এখনো প্রেজেন্ট বর, রাইট? তোমাদের তার কিছু হয়নি। তোমার বর তো তোমার ব্যাপারে অনেক কনফিডেন্ট তিশা, যে তুমি যদি একবার যদি তাকে দেখো, ওই মায়া ভরা চোখের দিকে চোখ রাখো, আয়না তখন অবশ্য চশমাটা রাখবে না যাতে চোখ দেখতে তোমার সহজ হয়,
তাহলে তোমাকে যদি বলা যে প্লিজ চলো যাই, তুমি নাকি চলে আসবে, ঠিক? আমি এরকম ফ্যামিলিতে যেতে চাই না। তার ফ্যামিলি আমি ডিরেক্ট আহা, ফ্যামিলির কথা আমি একবার জিজ্ঞেস করেছি, আমি বলেছি তার সাথে। না, এরকম কিছু না। আর আমি তার সাথে কি করবো না করবো এগুলো আমার ডিসিশন নিতে টাইম লাগবে আর কি। আচ্ছা, টাইম লাগবে। ওকে, স্টিল দেয়ার ইজ এ চান্স। আমি বুঝতেছি, একটু সময় নিচ্ছ, একটু বুঝে নিচ্ছ, তারপরে সিদ্ধান্ত নিবে, তাই তো? তার মানে আমরা যেটা শুনছিলাম যে আর কোনোভাবেই সম্ভাবনা নাই বা কিছু, ব্যাপারটা কিন্তু ওই পর্যায়ে নাই। আচ্ছা, আমি কি মাঝখানে আর একটা লাস্ট কথা বলে তোমার সাথে ফোনটা রাখতে পারি? সেটা হচ্ছে যে আবরারের এক্সিস্টেন্স কি তোমাদের মধ্যে থাকবে? তোমার কি ওই জায়গাতে কোনো কমপ্লেইন বা কোনো কিছু আছে? এটা আমার সাথেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না? এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। কিন্তু সে যদি তার না, সেই কথা তো বলেছে। তোমার তো সেপারেটেড না, তুমি এখন ডিভোর্স না আগের বউয়ের সাথে। আচ্ছা, সেইখানে কুকি থাকলে তুমি কেনই বা মেনে নিবে? এটা তো বেহায়াপনার মধ্যে পড়ে, রাইট? ওকে ডিয়ার, অনেক অনেক ভালো লাগা, দারুণ ভালোবাসা তোমার জন্য। অনেক ভালো থাকো আর জীবনটাকে অনেক বড় করে বাঁচো। এতেশাম তোমাকে মাঝরাতে কষ্ট দিল, ফোনে নিয়ে আসলো, তুমি আমাকে গুরুত্ব দিয়ে ফোন রিসিভ করলে। আমি সত্যি এতেশাম কৃতজ্ঞ থাকবো তোমার কাছে, আর অনেক দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন স্রষ্টা তোমাকে ভালো রাখে। ওকে তিশা, বিদায় নিচ্ছি। টেক কেয়ার ডিয়ার। ওকে, আর যদি দুজনে ভালো থাকো, পরস্পরের হাত ধরে ভালো থাকো, তাহলে প্লিজ একদিন আমার স্টুডিওতে আসো। যদি সুযোগ নাও পাও, অন্তত ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে দুজনে একসাথে আমার সাথে ফোনে কমিউনিকেট করো। ওকে ওকে, টেক কেয়ার ডিয়ার। যে তোমার বরের সাথে একটু কথা বলে বিদায় নাও। না ভাই, আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি না কোনোরকম। সে আমাকে আচ্ছা, এটা অভিমানের কথা চলতেছে। হাবিবা তিশার এই ফাঁকে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যারা আমার শ্রোতা, তারা আমার সাথে ফোনে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন গুরু? ইস, কি উচ্ছ্বাস, কি আবেগ! অনেক অনেক ভালোবাসি গুরু, অনেক ইস, অনেক ভালোবাসি। বিশ্বাস করেন গুরু, আমার সারা জীবনে কোনো প্রেম প্রীতির দরকার নাই, কোনো সুন্দর মেয়ের দরকার নাই, এই আওয়াজের জন্য জান হাজির। আপনি শুনি গুরু, গুরুর লাইফ পাইনি, আজকে লাইফ পাইছি গুরু, অনেক খুশি। কি নাম আপনার? আমার নাম সচিন গুরু। সজীব, আই লাভ ইউ। এই জীবনে যদি আর কখনো প্রেম না আসে, কোনো মেয়ে যদি পাত্তাও না, আই ডোন্ট কেয়ার। আমার এরকম উচ্ছ্বাস, এরকম আবেগ, ইস, বহু জন্মের পুণ্যের ফসল। সজীব, লাভ ইউ ডিয়ার। লাভ ইউ। প্লিজ গুরু, অনুমতি দিলে আমার আপনার কথাগুলো আমি একটু রিপিট করতে চাই। ইয়া ডিয়ার, চলো আকাশ ছুঁয়ে দেখি, প্লিজ বলো। চলো আকাশ ছুঁয়ে দেখি, আহা। চলো সাথে দেশটারে বুকের মাঝে ধরে রাখি, আহা। চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, ইস, চলো কারো কাছে আনন্দ করি, ইস। প্রিয় বান্ধবী, চলো এই প্রিয় মাতৃভূমিকে ভালোবাসা আর দফায় বলছি। আচ্ছা, কে নাকি এত শুরু আহা। ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, Hey. তার মধ্যে পরে থাকবে তুমি, আহা। ভালো লাগার সুর বাঁচবে তোমার মনে, আর বাঁধন হারা আহা। ঠিক আছে? এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের আমাদের আহা। দেশ। সজীব জান আমার, সজীব জান আমার, আমার মন ভরিয়ে দিয়েছো তুমি, আমার মন ভরিয়ে দিয়েছো। বহুদিন এই কণ্ঠস্বর মিষ্টি পায়েসের মতো আমার কানে লেগে থাকবে জান। ইস, কি উচ্ছ্বাস, কি আবেগ, কি ভালোবাসা জান, তোমার জন্য, কেউ যেন না শুনে, শুধু আমার সজীবের জন্য। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে পেতে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হো, চলো কারো কষ্টে আহাজারি করো, চলো প্রিয়তমার মায়ের বাপ সজীবের চোখে রাখি চোখ, সামনে সামনে দাঁড়িয়ে বলি, ব্রাদার ভালোবাসি তোরে, জান আমার ভালোবাসি তারে, তুই আছিস তাই আমায়। লাভ ইউ ডিয়ার। এই উচ্ছ্বাসের জন্য এতে শাম বহুদিন কৃতজ্ঞ থাকবে, আর বহু বছর, সারা জীবন। আমি কল্পনা করে নাই গুরু, কারণ অনেক ট্রাই করতাম। লাভ ইউ ডিয়ার, লাভ ইউ ডিয়ার। যতটুকু কথা বলে তোমার ভালো লেগেছে, বিশ্বাস করো তার সাথে বহুগুণ ভালো লাগা নিয়ে আমি আজ ফিরে যাব। সারা রাস্তা মিনিমাম 4 ঘন্টা জার্নি করে আমাকে একটা বাসায় ফিরতে হবে। সারা রাস্তা আমার ব্রেনের মতো অনুরণ হতে থাকবে, একটা মানুষ এত মহব্বত, এত দরদ দিয়ে কথা বলতে পারে কাউকে ভালোবেসে। লাভ ইউ ডিয়ার, অনেক ভালোবাসা তোমার জন্য। টেক কেয়ার ডিয়ার, টেক কেয়ার। একটা ভিডিও কল নিয়ে একটা স্ট্রিমিং নিয়ে শেষ করি, একজন আছে। ওকে, লাস্ট স্ট্রিমিং। কি
কণ্ঠস্বর। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুরু কে- কেমন আছেন আপনি? আছি ভালো। কে বলছেন? সুমন গুরু সুমন। কেমন বল? কেমন? সুমন কি শরীর খারাপ নাকি? গুরু কাজ থেকে ফিরতেছিলাম। আচ্ছা, আহ, সুমন মানে আমার সুমন, ইটালি থেকে নাকি? ইটালি থেকে সুমন। সুমন, এত ডাউন শোনাচ্ছে কেন তোর কণ্ঠস্বর? গুরু আমি হচ্ছে মেট্রোতে আছি, অনেক নিচে। আজকে শুধু একটু কথা বলার জন্য 16 ডিসেম্বর। এত এবং একটু অনেকদিন দেখা আপনার সাথে- নাকি? ওখানে মাস্ক খোলা যায় না ট্রেনে? না না গুরুজি, মাস্ক খোলা নিষেধ আছে। ও আচ্ছা, বাট তোর কণ্ঠস্বর অনেক ডাউন শোনাচ্ছে, এজন্য। ও ইটালিতে তুই, রাইট? রোমে। আচ্ছা আচ্ছা, তোদের তো মনে হয় মেট্রোতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড সব, না? ইয়েস ইয়েস। নেটওয়ার্কের প্রবলেম হয় না? না তেমন না, একদম যেমন এখন হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ইটালি বুঝবে না ভালোবাসা মহব্বতের দাম কি। একটু করে দেখিয়ে বন্ধ করে দে, একটু নামা হ্যাঁ, হ্যাঁ। তো চেহারাটা একটু দেখে, এক ঝলক দেখিয়ে বন্ধ করে দে। ওদেরকে না, ওদের দেখে লাভ নাই, তোরে দেখা। মাস্কটা একটু নামা দে, আবার মাস্ক পরে ফেল। হ্যাঁ, যা, লাভ ইউ। ভালো থাকিস, ভালো থাকিস, টেক কেয়ার। গুরু আপনিও ভালো থাকবেন। হুম। থ্যাংক ইউ গুরু। ওকে, আল্লাহ হাফেজ। আমি খুশি হলাম যে ছোট্ট এক টুকরো বাংলাদেশ ইটালিতে পাঠিয়ে দিলাম এই 50 বছরের সেলিব্রেশনের এই প্রান্তিক মুহূর্তে, এবং তোর মাধ্যমে রেমিটেন্স যোদ্ধা বিশ্বের যেখানে যে আছে সবার কাছে এক টুকরো বাংলাদেশ পাঠিয়ে দিলাম। অনেক ভালোবাসা, ভালো থাকিস যান। ওকে, টেক কেয়ার, বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা। আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। আমরা ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। চলে যাওয়ার আগে কিছু কমেন্টস নিয়ে যেতে চাই। যে এসএল জুবাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, গুরু রাজশাহী থেকে শুনছি। যারা এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছিলেন, আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আবার বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং শেষ করছি ভালোবাসার বাংলাদেশের আজকের পর্ব।